প্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতিবেশী দেশে হঠাৎ যুদ্ধ শুরু হয়েছে। সেন গ্রুপ পাঠিয়েছে মেডিকেল টিম দেশীয় নাগরিকদের উদ্ধারে সহায়তা করতে। সেন গ্রুপের বর্তমান প্রেসিডেন্ট হিসেবে আকাশের বাগদত্তা এবং যুদ্ধক্ষেত্রের ডাক্তারের বংশধর হওয়ায় আমি অবশ্যই যুদ্ধাঞ্চলে গিয়ে দেশীয় নাগরিকদের সরাতে হবে। এই মিশন শেষ করতে হবে। আমি তাদের সরিয়ে নিয়ে যাচ্ছি। আকাশ, আমি মরে গেছি। তুমি নিশ্চয়ই খুব খুশি হবে। এতে তুমি বিয়ে করতে পারবে তোমার প্রিয় নারীকে। তারা, তুমি ঠিক সময়ে এসেছ। তোমার সাথে পরিচয় করিয়ে দিই, এটি আমার বান্ধবী মেঘনা। বান্ধবী? আকাশ, আমরা কি বাগদান করিনি? তুমি ভেবো না যে তোমার বাবাকে আমাদের সেন গ্রুপ নিতে দিয়ে তুমি যা খুশি করতে পারবে। বিয়ে ঠুকে আমাকে বাঁধতে চাও? স্বপ্ন দেখো। তুমি কি চাও সবার জানা থাকুক আমি আকাশ তোমার এক নারীর ভরণ পোষণে চলি? আমি বলছি, আমার বাগদত্তা শুধু মেঘনার মতো কোমল ও স্নেহশীল হবে। তোমার মতো নয় অহংকারী ও স্বেচ্ছাচারী মেয়ে। সব দেশীয় নাগরিক নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। মেডিকেল টিম সম্পূর্ণ সরিয়ে নিচ্ছে। এটা কি হলো? আমি কি মরি নাই? আমি কেন আছি আকাশের বাসায়? জনাব আকাশ, আমরা সীমান্ত এলাকায় পাঠিয়েছি সাহায্যকারী চিকিৎসকদের। সফলভাবে উদ্ধার কাজ শেষ করেছে। 3 দিন পর তারা সবাই একসাথে বাংলাদেশে ফিরে আসবে। ঠিক আছে, প্রস্তুতি নাও। তারা ফিরলে তাদের ভালোভাবে পুরস্কৃত তো করো, ঠিক আছে? আমি বিশেষভাবে অন্য চিকিৎসকদের বলেছি বাইরে গোপন রাখতে যে আমি উদ্ধারে অংশ নিয়েছি এবং তোমাকে জানাতে বলেছি যে আমি লু পরিবারের পুরনো বাড়িতে ফিরে গিয়েছি। সবশেষে তোমার কাছে আমার সব কাজ শুধু দৃষ্টি আকর্ষণের জন্য ছিল। তুমি যদি আমার মৃত্যুর খবর জানতে, নিশ্চয়ই খুব খুশি হবে। আকাশ, বেঁচে থাকতে তুমি আমাকে এড়াতে পারতে না এবং মৃত্যুর পর আমার আত্মা কিন্তু তোমার কাছেই আবদ্ধ। এটাই কি প্রতিশোধ বলা হয়? সত্যি, তোমার মনে তোমার সাথে আমার এই 27 বছরের পরিচয় শুধু একটা রসিকতা ছিল। সে যে 5 বছর তোমার সাথে ছিল তোমার কাছে সবচেয়ে মূল্যবান। আমি অবশ্যই মেঘনাকে আমার সত্যিকারের অনুভূতি জানাবো। তাকে বিয়ের প্রস্তাব দেব। হোটেলের ছাদে দৃশ্য দেখার জায়গা বুক করো, আর শহরের বাইরে একটি শান্ত থাকার জায়গা খুঁজো। রাজীব স্যার, এটা কি? জয়া সিংহ অন্যদের মতো নয়, তিনি বিলাসিতা পছন্দ করেন না। এটি তার ভবিষ্যতে বিশ্রামের জন্য কেনা। রাজীব সেন, থামো। রাজীব সেন, তোমার মানে কি? তারা দাস তোমার জন্য তার মেডিকেল ডক্টরের ডিগ্রি ছেড়ে দিয়েছে। তার আগে সব মেডিকেল গবেষণা তোমার হাসপাতালে দান করে দিয়েছে। আর তুমি, যখন সে লু পরিবারের পুরনো বাড়িতে ফিরেছিল, অন্য এক নারীর কাছে বিয়ের প্রস্তাব দিয়েছ। তোমার এই কাজ কি তারা দাসের প্রতি ন্যায্য? আমি কখনো তারা দাসকে বিয়ে করার কথা ভাবিনি। সে নিজেই আমার সাথে বিয়ে করতে চেয়েছিল। আমি শুধু জয়া সিংহকেই বিয়ে করতে চাই। তুমি একটা বদমাইশ। প্রিয়া, সাবধান। নিজের কাজে মন দাও। রাজীব সেন।
গাড়ি ঘোরাও, লু পরিবারের পুরনো বাড়িতে যাব। রাজীব স্যার, আপনি কি মিস তারাকে আনতে যাচ্ছেন? আমাকে কি আগে খবর দিতে হবে? কে বলেছে আমি তাকে আনতে যাচ্ছি? আমি শুধু মনে করছি ওখানকার পরিবেশ ভালো, দেখতে চাই কোনো উপযুক্ত বাড়ি আছে কিনা, একটা কিনে জয়া সিংহকে উপহার দেব। ঠিক আছে রাজীব স্যার। মহাশয়, আপনি কি সম্প্রতি কোন নারীকে আসতে যেতে দেখেছেন? ক্ষমা করবেন যুবক, আমার এই চোখ অনেক আগেই দেখে না। দুঃখিত। মেয়েটি, দোলানো বন্ধ করো। আমার চোখ ভালো দেখে না বুড়ো বয়সে, কিন্তু অন্তর পরিষ্কার। আমি যা দেখার তা দেখতে পাই। তাহলে আমি প্রেমে অন্ধ ছেলেমেয়ে, এই অসমাপ্ত প্রেমের জটিলতা। অবশেষে তাদের নিজেদেরই মীমাংসা করতে হবে। রাজীব সেন, গতকাল রাতে তুমি তোকে আসার কথা ছিল না? আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি। দুঃখিত, গতকাল অফিসে জরুরি মিটিং ছিল। তুই নিশ্চিন্ত থাক, 3 দিন পরে আমি তোকে একটা দেব নিখুঁত বাগদান পার্টি। আসলে আমি বাগদান পার্টি নিয়ে ঘাবড়াই না। আমি শুধু চাই তুই সব সময় আমার পাশে থাকিস। তোর হাতের কি হয়েছে? ফল কাটতে গিয়ে হয়েছে। এই ধরনের কাজ চাকরদের করতে দিবি। তুই আমার সবচেয়ে আদরের মানুষ, আমি তোকে কোনো ক্ষতি হতে দেব না। সত্যি এক নষ্ট রাজকন্যা এত ছোট কাজও পারে না, একজন চাকরের থেকেও খারাপ। রাজীব সেন যদি তারা দিদি ফিরে আসে আমাদের এভাবে দেখে, সে কি রেগে গিয়ে গন্ডগোল করবে? আমি তাকে ভয় পাই, আবার সেই সব করবে তোর নাম নষ্ট করতে। চিন্তা করিস না। 5 বছর আগের দুর্ঘটনা, তুই নিজের জীবন বিপন্ন করে নিজের পাঁজর বের করে দিয়েছিলি আমাকে বাঁচাতে। তুই তো সেই ব্যক্তি যাকে আমি বিয়ে করতে চেয়েছিলাম। না, 5 বছর আগে তো আমি ছিলাম, রাতারাতি হাসপাতালে গিয়েছিলাম, 3টা পাঁজর বের করে দিয়েছিলাম। তোকে এখন কিভাবে সে হয়ে গেল? তুমি নম্র স্বভাবের ওই তারা দাসের মতো নও, যার স্বভাব তোমার সম্পূর্ণ বিপরীত। সে চালাকি করে আমার বিশ্বাসের সুযোগ নিয়ে সেন গ্রুপের ভেতরের খবর ছড়িয়ে দিয়েছে, যার ফলে সেন গ্রুপ দেউলিয়া হয়ে গেছে। পরে বিয়ের অজুহাতে সেন গ্রুপ কিনে নিয়েছে। আমার মর্যাদা মাটিতে মারিয়েছে, আমাকে সবার হাসির পাত্র করেছে। না, ভুল। আমি এসব কখনো করিনি আকাশ, আমি করিনি। আকাশ, তুমি এসব দুঃখের কথা ভেবো না। আজ রাতে কি তোমার অফিসে যাওয়ার কথা না? সীমান্ত উদ্ধার অভিযানে যাওয়া চিকিৎসকদের সামগ্রী পাঠাবে না? কিছু নীচ লোকের জন্য। নিজের মেজাজ নষ্ট করো না, ঠিক আছে? ঠিক আছে। স্যার, আপনার কফি। এই কফির স্বাদ অন্যরকম কেন? স্যার, আপনি আগে যে কফি বিন খেতেন সেটি মিস তারা বিশেষ করে আপনার জন্য গবেষণা করে গ্রীষ্মমণ্ডলীয় নির্দিষ্ট অঞ্চলে চাষ করিয়েছিলেন। তিনি না থাকায় আমরা আর সেই সোর্স পাচ্ছি না। আকাশের রুচি সবসময় আলাদা ছিল, তার সেই আলাদা রুচি মেটাতে আমি পুরো 5 বছর সময় নিয়েছি শুধু তার জন্য কফি বিন তৈরি করতে। ঠিক যখন আমি আনন্দে দেশে ফিরলাম, নিজ হাতে তাকে দিতে চেয়েছিলাম, সে তখন মেঘনার হাত ধরে বলল, আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়। এক গ্লাস হালকা গরম জল এনে দাও। আজ থেকে এই কফি বিনের কথা আর তুলবে না, বিশেষ করে মেঘনা ম্যাডামের সামনে, বুঝেছ? আকাশ, তুমি আমাকে কতটা ঘৃণা করো? আমার শেষ উপহারটুকুও তার জন্য মুছে দিতে চাও? আজ যুদ্ধ ভয়াবহ একটি দরিদ্র প্রাথমিক বিদ্যালয় মার্কিন সেনাদের দ্বারা ঘিরে ফেলা হয়েছে। ভাগ্যক্রমে সব শিশু নিরাপদ, কিন্তু একজন নারী চিকিৎসা কর্মী সেখানেই মারা গেছেন, সেখানেই মারা যান। ঠিক আছে, আমি এখনই আসছি। আকাশ স্যার, আপনি এসেছেন। কি ব্যাপার? এটা তারা আপার আমার গবেষণা নোট, আমি সোজা তাকে ফেরত দিতে চেয়েছিলাম,
কিন্তু সে ফোন ধরছে না, মেসেজেরও রিপ্লাই দিচ্ছে না, যোগাযোগ করা যাচ্ছে না। ভেবে দেখলাম আপনি তার বাগদত্তা, তাই আপনাকে দেওয়াও ঠিক হবে। আকাশ স্যার, তারা আবার এই নোট আমাদের মেডিকেল ছাত্রদের জন্য একটা অসাধারণ জিনিস। এতে টার্গেটেড থেরাপি এবং বায়োফার্মাসিউটিক্যাল কনসেপ্ট খোলা আধুনিক। একবার বাস্তবায়িত হলে তার মূল্য অপরিমেয়। আকাশ স্যার, যেহেতু তোমার এত পছন্দ, এত ভালো মনে করছো, তো নিয়ে নাও। সত্যি? কিন্তু কিন্তু এটা তারা আপার পরিশ্রম, আপনার এইভাবে নিষ্পত্তি করা কি ঠিক হবে? কেন নয়, তার জিনিস আমি যেভাবে ইচ্ছা নিষ্পত্তি করি, শেষ পর্যন্ত সে সব সময়ে রাজি থাকে। আকাশ স্যার, এমন বলা ঠিক না। এতে তারা আপার বুদ্ধির সব সঞ্চয় আছে। সে খুব গুরুত্ব দেয়। আপনি তার অবদানকে অসম্মান করছেন। আকাশ একজন সাধারণ বন্ধু, তোমার চেয়ে বেশি বোঝে আমাকে, যার সাথে ২৭ বছর ধরে চিনে। শোনো, মোদি কর্পোরেশনের শেয়ারের দাম এখন আকাশ ছোঁয়া বেড়েছে। ওটা ৫ বছর আগে। যদি তারা মিস না করতেন, তার বাবাকে নদী কর্পোরেশনকে সাহায্য করতে বলতেন। নদী কর্পোরেশন অনেক আগেই ডুবে যেত। আকাশ? আকাশ সেন, বলো। কেন থামলে? যদি সে তারা ইচ্ছাকৃতভাবে ফাঁদ না পাতত, আমার নদী কর্পোরেশনে তাদের পরিবারের সাহায্যের প্রয়োজন হতো না। ফাঁদ? কিন্তু আমি মনে করি তারা মিস বুদ্ধিমতী ও সৎ, তিনি এমন কিছু করতে পারেন না। তুমি বলছো আমি তাকে মিথ্যে অপবাদ দিচ্ছি? আমি থাক, কোনো কাজ না থাকলে আমি আসি। আকাশ সেন, তুমি তারা আপাকে কোথায় লুকিয়ে রেখেছ? নক্ষত্র, তুমি পাগল হয়ে গেছো? তোমার বোন কি বাড়ি ফিরে যায়নি? এখানে এসে আমাকে জিজ্ঞেস করছো? মিথ্যে বলছো, সে মোটেও বাড়ি ফিরেনি। কি? অমিত দাস, এটা আবার তারা কি ফোন দিয়ে এঁটেছে? সে কোথায় লুকিয়ে দৃশ্য দেখছে? তোমাকে এখানে মিথ্যা বলতে দিচ্ছে? নিখোঁজ হওয়ার মিথ্যা বানিয়েছে? এটাটা কি আমাকে বাধা দিতে চায় না? মেঘনার সাথে বিয়ের প্রস্তাব দেওয়া, এই ফোন দিয়ে এখনো পুরনো হয়নি। বদমাস! ঠিক আছে রাজীব সেন, তুমি কি বলো না আমাদের লু পরিবার তোমাকে সাহায্য করা, তোমাকে অপমান করা? এই চুক্তিতে স্বাক্ষর করো। এখন থেকে আমাদের দু পরিবারের আর কোনো সম্পর্ক নেই। তোমাদের লু পরিবার সত্যিই পরিকল্পনা করতে জানে। তোমাকে লু পরিবারের দত্তক পুত্র এখানে এসে তোমার বোনের হয়ে আমার সাথে বিয়ের সম্পর্ক ছিন্ন করতে, এটা কি আমাকে দ্বিতীয়বার অপমান করা নয়? আমি তোমাকে বলছি, বিয়ের সম্পর্ক ছিন্ন করতে চাও, তোমার বোনকে নিজে আসতে দাও, অন্যথায়। আলোচনা বন্ধ। তারা, আমি যদি তখন একটু সাহসী হতাম, তোমাকে আগেই মনে কথা বলতাম। তুমি কি ভীষণ ফিরে আমার দিকে তাকাতে? আজ থেকে তোমার নাম হবে অমিত দাস। ঠিক আছে। আমার নাম তারা দাস। আমরা এখন থেকে এক পরিবার। অমিত দাস সে আমার প্রতি। রাজীব সেন, আপনি কি সবসময় তারা দিদির সাথে বিয়ে ভাঙতে চান না, তারপর মেঘনার সাথে থাকতে চান? এইমাত্র চুক্তিতে স্বাক্ষর করলেন না কেন? এটা কি আপনার চাওয়া নয়? বিকাশ চ্যাটার্জি, আমি স্বাক্ষর করি কিনা সেটা নিয়ে এত চিন্তা? তুমি কি অপেক্ষা করছো বিয়ে ভাঙার পর তুমি তোমার দেবীকে পেতে যাবে? তারা দাস, আমি দেখো, জানে আমি বিয়ে ভাঙতে চাই, ফোন করছে। তারা দাস, তুমি কি খেলা শেষ করেছো? লুকানো শেষ হলে তুমি। হ্যালো রাজীব সেন। আমি চট্টগ্রাম শ্মশান ঘরের কর্মী। এই নম্বরের মালিক শ্রীমতী তারা দাস এখন নিশ্চিত করা হয়েছে। জনাব রাজীব, ঠিক আছেন? ফোনে কি বললেন? আমি কি তারা দিদির সাথে যোগাযোগ করে নিশ্চিত করি। দরকার নেই। তারা দাস সবেমাত্র নিখোঁজ হওয়ার ভান করেছে, আর এই ফোন চলে এসেছে। এটা নিশ্চয়ই তারার কৌশল, যাতে আমি নিজে গিয়ে তার খোঁজ নিই। যত সে এটা করছে, ততই আমি তার ইচ্ছায় সায় দেব না।
তাই বুঝি আমার এই ২৭ বছরের সঙ্গ শেষ পর্যন্ত একজনকে চেনার চেয়েও কম, যাকে ৫ বছর ধরে চিনি তার কথার চেয়েও কম। বিকাশ, তুমি আমার কথা শোনো। আজ থেকে আমার অনুমতি ছাড়া তুমি তারার সাথে কোনো সম্পর্ক রাখবে না, শুনলে? জি জনাব রাজীব, বুঝেছি। ফিরে এসেছো? কেমন হলো কথাবার্তা শেষ? ভালো এঁকেছো। আগে বুঝতাম না কেন তুমি আমাকে এত ঘৃণা করো, কিন্তু তোমাকে নতুন করে ভালোবাসাতে আমি নিজের পছন্দ ত্যাগ করেছি তোমার পছন্দের সাথে মিশে যেতে। রাজীব, এটা আমি এক বন্ধুর মাধ্যমে। ফ্রান্স থেকে আনা মিনারেল রং রং টেকসই, তোমার আঁকার জন্য খুব উপযুক্ত। তুই কি বোঝোস? তোদের মতো এক উদ্ধত বেহায়া মেয়ে শিল্প বুঝবে না। কি বাতিল করছিস? জনাব রাজীব, মহাশয় এইমাত্র ফোন করলেন যে আপনি এখনই বাড়ি যান। বললেন জরুরি কাজে আপনাকে দেখতে হবে। কি এমন জরুরি? মনে হয় তারার সাথে সম্পর্কিত। নাকি জেনে গেছেন আমি মৃত বলার খবর? বাবা, কি ব্যাপার? গতবার দক্ষিণ বাংলা প্রদেশ থেকে আনা পুয়ের চা ভালো লেগেছে। বে আদব। তারা কয়েকদিন ধরে বাড়ি ফিরছে না, আর তোর ওদিকে ফুরসত আছে অন্য মেয়েকে নিয়ে ঘরে ছবি আঁকবার। বাবা, তুমি ওদের কথায় বিশ্বাস করছো? আমার মনে হয় এটা আবার তারার নাটক, নজর কাড়তে ও সহানুভূতি পেতে, যাতে বাধা দিতে পারে। বিয়ে ভেঙে মেঘনাকে বিয়ে করতে। আমার মনে হয় তুই ওই মেঘনার মোহে পড়ে গেছিস। এই মুহূর্তে তারার খোঁজে যা, শুনলি? আমি যাচ্ছি না। সেবার তোমরাই বাধ্য করেছিলে বিয়েতে রাজি হতে। যেতে চাইলে তোমরাই যাও। বাধ্য করেছিলাম? আমি জিজ্ঞেস করি, ছেলেবেলায় তোদের কি খুব ভালো ছিল না? তোরা একসাথেই থাকতে, জোড়ায় জোড়ায় ঘুরতে। কি এত বছর ধরে তোর তারার প্রতি কোনো অনুভূতি নেই? তারা কয়েকদিন ধরে নিখোঁজ, বাড়ি ফিরছে না। কিছু ঘটলে তোকে পরে আফসোস হবে। হবে না। এখন আমি, এমনকি তারা দাস আমার সামনে মরলেও আমার সামান্যতম আফসোস হবে না। আমার স্ত্রী হবে শুধু মেঘনা। পাষণ্ড, তারা তোমার জন্য কত করেছে তুমি কিছুই জানো না। আমি শুধু জানি জয়া সবকিছু দিয়ে আমাকে বাঁচাতে এসেছে, আর তারা শুধু তার ধনী মেয়ের মর্যাদা ও অহংকার ব্যবহার করে আমাকে পায়ের তলায় পিষে ফেলছে, আমাকে পায়ের তলায় পিষে ফেলছে। ঠিক, আমি তোমাকে এই অন্ধত্বে থাকতে দেব। তুমি এখন তারাকে খুঁজে নিয়ে এসো, আমি নিজে গিয়ে তোমাদের বাগদান ভেঙে দেব। এরপর তুমি যাকে ইচ্ছে বিয়ে করো। আমি বরং এই ছেলেকে না থাকলেও চলত। আকাশ, তোমার মুখ। বাবা কি রাজি নন বাগদান ভাঙতে? তিনি কি আমার মতো নিম্ন মর্যাদার কাউকে গ্রহণ করতে পারেন না তার ভাবি পুত্রবধূ হতে? বাজে ভাবনা করো না, তোমার সাথে এর কোনো সম্পর্ক নেই। ওরা বুড়ো হয়ে বোকা হয়েছে, তাই তারার কথা বিশ্বাস করে। আমি একটু ক্লান্ত। আমি আগে কাউকে দিয়ে তোমাকে বাসায় পাঠিয়ে দিই। বাগদানের ব্যাপারটি আমি শীঘ্রই চূড়ান্ত করব। হুঁ, তুমিও ভালো করে বিশ্রাম নাও। এই মালা, এটা আকাশ গত কয়েক বছরে আমাকে দেওয়া একমাত্র মূল্যবান জিনিস। তারা ম্যাডাম সম্ভবত জানেন না এই বাক্সের মালাটি আকাশ সাহেব সেটি জয়া ম্যাডামকে দেওয়ার পর তিনি ফেরত দিয়েছিলেন। মানে আমার শেষ স্মৃতিটুকু।
সবই তার নেওয়া বস্তু। মা কাঁদতে কাঁদতে ছেলেকে বাঁচাতে শান্তিবিহারের বাইরে ৩ দিন ধরে হাঁটু গেড়ে বসে আছে। আহা, বাবা মায়ের মন সত্যি করুন। শান্তিবিহার খুব ফলপ্রসূ বলে শুনেছি। অনেক গুরুতর রোগীর পরিবার সেখানে প্রার্থনা করতে যায়। বোকা, হাঁটু গেড়ে মরলেও কি হবে, শুধু আত্মপ্রবঞ্চনা। তারা ম্যাডাম আমাকে জিজ্ঞেস করেছিলেন এই মন্দির সম্পর্কে। তারা সে এটা কেন জিজ্ঞেস করল? কখন? আকাশ সাহেব, আসলে তারা ম্যাডাম। বলুন। আকাশ সাহেব, মানে 6 বছর আগে আপনার গাড়ি দুর্ঘটনায় গুরুতর আঘাত লেগেছিল। পাঁজরের হাড় সব ভেঙে গিয়েছিল, আপনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। তারা ম্যাডাম, তিনি যাতে আপনি সুস্থ হয়ে জেগে ওঠার জন্য প্রার্থনা করতে। কিছু না খেয়ে, না পান করে, না ঘুমিয়ে সেখানে 7 দিন 7 রাত হাঁটু গেড়েছিলেন। শুনেছি শেষ পর্যন্ত দুর্বল হয়ে দাঁড়াতে পারেননি, মন্দিরের সন্ন্যাসীরা তাকে তুলে এনেছিলেন। তারা শুধু কিছু নিষ্ফল বোকামি করে, আগে ছিল অধিগ্রহণ ও অর্থায়ন, এখন আবার মন্দিরে পূজা, কি লাভ? আমাকে সত্যিই মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে যে, সে হলো মেঘনা। সে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে নিজের পাঁজরের হাড় দিয়েছে, আমাকে বাঁচানোর জন্য সবকিছু করেছে। তারা শুধু কিছু বোকা ও নিষ্ফল উপায় ব্যবহার করে। আকাশ, তুমি ঠিক বলেছ, আমার কাজ তোমার চোখে সবই বোকা উপায়। যদি আবার শুরু করতে পারতাম, আমি আর তোমাকে চিনতে চাই না। আমাদের এখানেও একজন আছে যার নাম তারা শেখ। না, সে একজন বড় মেয়ে, কিভাবে নিজেকে কষ্ট দেবে, এত সরল ও ঠান্ডা বিছানায় ঘুমাবে? হ্যাঁ, এই 5 বছরে তোমার মন পুরোপুরি মেঘনার দখলে, এমনকি হাসপাতালের রোগীর সংখ্যা বৃদ্ধির লক্ষ্য করুনি। আমি প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে তোমার হাসপাতালে তোমার রোগীদের বাঁচিয়েছি। আমিও তোমার হাসপাতালের নাম পুরোপুরি প্রতিষ্ঠিত করেছি। আকাশ সাহেব, আসলে তারা ম্যাডাম। আকাশ সাহেব, আপনি আজ নিজে কেন এসেছেন আমাদের এই বিশ্রাম কক্ষে? এখানে কিছুটা সরল, এটি দীর্ঘ রাত জাগা ডাক্তারদের বিশ্রামের জায়গা। আমাদের এখানেও একজন আছে যার নাম তারা। হ্যাঁ আছে, কিন্তু সে এখন সীমান্তে চিকিৎসা ও উদ্ধার কাজে গেছে। তুমি বলছো এই তারাকে সীমান্তে গেছে? তুমি বলছো এই তারা নামের ব্যক্তিটি সীমান্তে গিয়েছিল? হ্যাঁ। তবে কেন উদ্ধার তালিকায় তার নাম নেই? মি আকাশ, এটা সত্যিই আমি জানি না। এই ব্যক্তি অবশ্যই সে নয়, সে এত বুদ্ধিমান। কিভাবে নিজেকে এত বিপজ্জনক জায়গায় পাঠাবে? আকাশ, আমি ভেবেছিলাম যখন তুমি আমার নাম শুনবে অন্তত একটু উদ্বিগ্ন হবে। শেষ পর্যন্ত শুধু আমার মূর্খতাই প্রমাণিত হল। মি আকাশ বাগদান, অনুষ্ঠানের বিস্তারিত আমার কি আবার বলার দরকার? আমার একটু জরুরি কাজ আছে, আমি একটু বাইরে যাচ্ছি। আমার পিছনে এসো না। আকাশ, তুমি এখানে কেন? চলে যাও, তুমি এখানে স্বাগত নও। তাকে আমার সাথে দেখা করতে বলো। তারাই, তোমার কি যথেষ্ট খেলা হয়েছে? যদি এখন না বের হও, আমি তোমার সাথে বাগদান ভেঙে দেব। আগামীকাল আমি জয়ার সাথে বাগদান করব। এটাই তোমার শেষ সুযোগ। বেশ হয়েছে, এভাবে ভান করা বন্ধ করো। তাহাদি এখন নিখোঁজ, যদি তার কিছু ঘটে থাকে আমি তোমাকে ছাড়ব না। তবে কি তারাই কি সত্যিই কিছু ঘটেছে? জনাব রাজীব সেন মিশ্রিতি ইতিমধ্যে ভোজসভায় এসে গেছেন। অন্যান্য অতিথিরাও প্রায় এসে গেছেন। অনুষ্ঠান শুরু করতে প্রস্তুত। তারা দাস, তুমি আর কতদিন অভিনয় করবে? আপনারা কি বোঝাতে চাইছেন? আজ তো জনাব রাজীব সেনের বিবাহের অনুষ্ঠান, আপনারা কেন সাদা ফুল পরেছেন? বাবা। অমিত দাস, তুমি কি তাদের দিদির সাথে দেখা করতে চাও না? আজ তুমি তাকে দেখতে পাবে। অমিত, তুমি পাগল হয়েছ নাকি? যখন উদ্ধারকারী দলের গাড়ি আসবে
তখনই তুমি সব বুঝতে পারবে। উদ্ধারকারী দল কি কাল আসার কথা ছিল না? তারা আজই কেন এলো? জনাব রাজীব সেন, দুঃখিত, এটা আমাদের ব্যর্থতা। আমরা খেয়াল করিনি বাইরেও কেউ ছিল। তারা দাস। তিনি একটি ছোট ছেলেকে বাঁচাতে গিয়ে শহীদ হয়েছেন। কি? তারা দাস? আমি জানি সে একজন ডাক্তার যার নাম তারা দাসের মতো একই, ঠিক তাই না? নক্ষত্র, তুমি এটা বের করে এনেছো, কি করছো? আকাশ, তুমি কি আমাকে তারা আপাকে নিয়ে আসতে বলেনি এখানে তোমার কাছে আসতে? সে এখানে। আকাশ, সে ঠিক এখানে। তোর বন্ধ কর। কিছু কিছু রসিকতা আমি আর দ্বিতীয়বার শুনতে চাই না। এক্ষুনি এই বিরক্তিকর জিনিসটা সরিয়ে নাও। আমি তোর সাথে রসিকতা করছি না। আকাশ, তুই ভালো করে শুন। তারা আপা মারা গেছে। সে যুদ্ধক্ষেত্রে মারা গেছে। তোর ইচ্ছা পূর্ণ হয়েছে। তুই তোর প্রিয়তমার সাথে কোনো বাধা ছাড়াই আনন্দে বিয়ে করতে পারিস। আকাশ ভাই, কি হয়েছে? তারা সত্যি এই মরা সাজার নাটক অপমান এড়াতে সেই তারা নামক দুশ্চরিত্রা মরা সাজার পরিকল্পনা করেছে। আগে কাউকে দিয়ে প্রতারণার ফোন করিয়েছে, এখন তোকে দিয়ে এই নাটক করাচ্ছে, আর একটা নকল ছবি বানিয়েছে, আমাকে বোকা বানাতে চায়। স্বপ্ন দেখো। আকাশ, তুই পাগল হয়ে গেছিস। দাদা, দিদি সত্যি মারা গেছেন। আমি প্রমাণ করতে পারি। তোরা সত্যিই অনেক খরচ করেছিস, একদল অভিনেতা এনেছিস। আর একটা শিশু শিল্পীও আছে। ঠিক আছে, আমি আসলে ভেবেছিলাম তারা ফিরে আসার পর তার সাথে ভালো করে কথা বলবো, কিন্তু এখন আমার মনে হচ্ছে এর আর প্রয়োজন নেই। আমরা এখনই রেজিস্ট্রি করতে যাচ্ছি। আমি বিশ্বাস করি না সেই তারা নামক দুশ্চরিত্রা সে চুপ করে থাকবে না। আকাশ, তুই নিশ্চয়ই আফসোস করবি। ওই দেওয়াল আর নেই। আকাশ, আমি অবশেষে তোকে ছেড়ে যেতে পারি। আকাশ, আমরা কি সত্যি এখন রেজিস্ট্রেশন করতে যাচ্ছি? হ্যাঁ, সে তারা দাস মরে থাকার ভান করছে, শাস্তি এড়াতে চায়। হাস্যকর। আমরা এখনই কাপড় বদলাতে যাই, তারপর গিয়ে রেজিস্ট্রেশন করব। আমি যদি তাকে একটু চাপ দেই, যতক্ষণ না আমরা রেজিস্ট্রি অফিসে পৌঁছাই, আমি বিশ্বাস করি না যে সে আসবে না। তার এই নাটক আর চলবে না। তারা, তোর মরা ভালো হয়েছে। তাহলে আমি আর আকাশ সহজেই রেজিস্ট্রেশন করতে পারবো। প্রেসিডেন্ট, ওই শুনলাম আপনার কোম্পানি বিনিয়োগ করেছেন, নদী কর্পোরেশনের প্রকল্প সফল হয়েছে। আপনি তো অনেক লাভ করেছেন। এবার প্রেসিডেন্ট ওয়েকে খাওয়াতে হবে, তাই না? এই প্রকল্পের কথা বলতে গেলে আকাশকে ধন্যবাদ দিতে হবে, সেই বাগদত্তা। তারা ওকে ছাড়া আমি এই টাকা উপার্জন করতে পারতাম না। প্রেসিডেন্ট আকাশের বাগদত্তা, সে কিভাবে প্রেসিডেন্ট ওয়েকে টাকা উপার্জন করতে সাহায্য করল? সে কি এটি তৈরি করেছে? আমি মূলত সেই বাজে প্রকল্পে বিনিয়োগ করতে চাইনি, কিন্তু সেই তারা আমাকে টাকা বিনিয়োগ করাতে, তার বাগদত্তাকে বাঁচাতে সেই প্রকল্প। তুমি কি জানো সে কি করল? কি করলো বলো তো? সে আমাকে মদ খাওয়ার প্রতিযোগিতায় ডেকেছিল, মদের টেবিলে আমাকে আটকে দিয়েছিল। ওর সেই ছোট্ট চেহারা, আমি তখন 12 বোতল বিয়ার এনেছিলাম। যদি সে শেষ করতে পারে তাহলে আমি বিনিয়োগ করব। কি 12 বোতল বিয়ার? ও মাই গড, এটা মজার ব্যাপার না? সে সব খেয়ে ফেলেছে? সব খেয়ে ফেলেছে। আমি ভেবেছিলাম তার পেটের রোগ আছে নিশ্চয়ই, কয়েক গ্লাসেই পড়ে যাবে, কিন্তু সে এক ঢোকে শেষ করে দিল। পান করার পর সে টলমল করছিল, অনেক সুন্দর লাগছিল। প্রেসিডেন্ট ওয়ে, তখন আপনি কি কিছু করেছিলেন? এই সুযোগ হাতছাড়া করা যায় না। তুমি ভাবছো আমি কে?
সেই মেয়েটি ছিল অসাধারণ। অবশ্যই পেতে হবে। মি ওয়েই। মি জিয়াং, মি জিয়াং, বাইরে যাও, বাইরে যাও, বাইরে যাও। খুব মজা করছো। মি জিয়াং, ভুল বোঝাবুঝি, সবই ভুল বোঝাবুঝি। মি ওয়ে, আপনিও একজন বিনিয়োগকারী, ওকে ভয় পাচ্ছেন কেন? ঠিক বলেছেন, আমরা এত লোক এখানে আর ওকে ভয় পাবো? হ্যাঁ, ওকে ভয় পাবার দরকার নেই। মি জিয়াং, আপনি কি আমাদের সাথে যোগ দেবেন? মি জিয়াং, বলুন, তুমি তারার কি করেছো? কথা স্পষ্ট করে বলো। আমি কিছুই করিনি মি জিয়াং, সত্যি কিছুই করিনি। সেদিন আমিও মাতাল ছিলাম, আমি তাকে স্পর্শও করিনি। সত্যি মি জিয়াং, সত্যি সত্যি তাকে স্পর্শ করিনি। কেউ এখানে এসো। ওকে ভালো করে দেখাশোনা করো এই লোকটাকে। আমি তাকে দেখতে চাই না আর চট্টগ্রামের এলাকায় দেখা দেবে না। হ্যাঁ। মি জিয়াং এর মানে কি? মি জিয়াং, সত্যি ভুল বোঝাবুঝি। মি জিয়াং, মারবেন না, মারবেন না। মি জিয়াং, ভুল বোঝাবুঝি। রাজীব ভাই, তুমি এইমাত্র কেন তারার পক্ষে দাঁড়ালে? তুমি কি তাকে পছন্দ করছো? তবে কি তুমি আমাকে বিয়ে করতে চাও না? আমি তার জন্য দাঁড়িয়েছি। কারণ তারা যেহেতু সে আগে আমার বাগদত্তা ছিল, তারা তাকে অপমান করেছে। এটা জিয়াং পরিবারের অপমান। তুমি নিশ্চিন্ত থাকো, আমি বলেছি তোমাকে বিয়ে করব, আমি অবশ্যই তোমাকে বিয়ে করব। চলো আমরা বিয়ে রেজিস্ট্রেশন করতে যাই। কি হচ্ছে? কতগুলো ফোন করলাম। আকাশ, হয়তো তারা। এখন ফোন ধরতে সুবিধা হবে না, তাই না? দুঃখিত, কেন জানি না, শুধু মনটা একটু অস্থির লাগছে। তুমি কি মনে এখনো তাকে ছাড়তে পারোনি? আরে কিভাবে সম্ভব? আকাশ, লতা, তুমি এখানে কি করছো? আমি তো দেখতে এসেছি তুমি একটা বখাটে। সত্যি কি তুমি এতটা নিষ্ঠুর? আকাশ, তুমি সত্যি বাহ। আজ তারা শেষকৃত্য, মৃতদেহ ঠান্ডা হওয়ার আগেই, আর তুমি এত তাড়াতাড়ি বিয়ে করতে ব্যস্ত মেঘনা নামের এই শিয়ালিকে। তুমি কি বললে? আজ তারার শেষকৃত্য? কি অভিনয় করছো? তুমি একটা বখাটে পুরুষ। সেই সময় তুমি দুর্ঘটনায় পড়েছিলে, যদি তারা তোমাকে পাঁজরের হাড় প্রতিস্থাপন না করত, প্রতিদিন তোমার যত্ন নিত, তুমি কি ভেবেছিলে জেগে উঠতে পারতে? শেষে তুমি হাসপাতাল থেকে বের হতেই মেঘনার সাথে এই শিয়ালির প্রেমে পড়লে। এখন তারার দেহ ঠান্ডা হওয়ার আগেই তুমি এখানে তার সাথে বিয়ে করতে যাচ্ছ। তারা কি অন্ধ ছিল? কিভাবে পছন্দ করলো তোমার মতো নির্মম নিষ্ঠুর বখাটে পুরুষকে? তারা, তোমার ভাগ্য এত খারাপ কেন? কি বললে? সেই সময় আমাকে বাঁচিয়েছিল তারা। মেঘনা, তুমি কি বলনি যে তুমি আমাকে বাঁচিয়েছ? মেঘনা, আমি যখন জেগে উঠলাম তুমি আমার বিছানার পাশে ছিলে, আর তুমিও আমাকে বলেছিলে যে তুমি আমাকে বাঁচিয়েছ। কেন সে বলছে যে তারা 1 বছর আমার পাশে ছিল? এটা আসলে কি হচ্ছে? সত্যি বলো তো। আমি যদি খোঁজ নিতে চাই যে কোনো সময় বের করতে পারি। সত্যি বলো, সত্যি বলো। তাহলে ব্যাপারটা এমন? আকাশ, তুমি সত্যি অন্ধ আর বোকা মেঘনা। সে যে তোমার বিছানার পাশে এসেছিল, সেটা কেবল একটা কাকতালীয় ব্যাপার ভাবিনি যেদিন তুমি গিয়েছিলে। ঠিক সেদিনই সে জেগে উঠল। সে কোনো এক অদ্ভুত কারণে তোমাকে তার তারা ভেবে নিয়েছিল। এটা কি সত্যি? মেঘনা, বলো। বলো, বলো তো। আমি ইচ্ছা করে করিনি।
আকাশ, সত্যি আমি ইচ্ছা করে করিনি। তুমি যখন হাসপাতালে জেগে উঠেছিলে, তুমি আমার হাত ধরে রেখেছিলে। তুমিই ভুল করেছিলে, এতে আমার দোষ নেই। আমি ভুল করেছিলাম। কি হাস্যকর! আমি সারা সময় তাদের ভুল বুঝেছি। সেই তো আমি ভালোবাসি। লতা, তাড়াতাড়ি আমাকে তার কাছে নিয়ে চলো। সে কোথায়? তারা, তুমি নিশ্চিন্ত থাকো। তোমাকে দাফন করার পর আমিও তোমার সাথে চলে যাব এই পৃথিবী ছাড়া, যেখানে তুমি নেই। আমার আর কিছুই আটকে রাখার নেই। না না, অমিত, তুমি এটা করতে পারো না। তোমার মাথায় এত বোকা চিন্তা কিভাবে এলো? অমিত, কি করব, কি করব? আমি কিভাবে তাকে বাঁচাবো? আমার কি করা উচিত? ধুলো ধুলোয় মিশে যায়, মাটি মাটিতে। শুধুমাত্র আসক্তি ত্যাগ করলেই তুমি যাকে রক্ষা করছো তাকে বাঁচাতে পারবে এবং নতুন জীবন পাবে। আসক্তি ত্যাগ? অমিতের জন্য আমি রাজি। তারা, আমি ভুল করেছি। আমি আর তোমার সাথে বিয়ে ভাঙছি না। তুমি আমার জন্য অপেক্ষা করো। তারা, অমিত, তুমি কি করছো? তুমি এই সব কি করেছো? এটা কার দেখানোর জন্য? আমাকে বাগদান ভাঙাতে বাধ্য করার জন্য এই নাটক সাজিয়েছো? অভিনয় করে শেষ পর্যন্ত জানাজা এনে ফেলেছো? অমিত, তুমি খুব জঘন্য। পশু, দেখো তুমি এখন কি অবস্থায় আছো। এখনো তুমি এখানে অশান্তি করছো। তারা মরে গেছে, তুমি তাকে মেরেছ। এখনো কি শান্তি দেবে না? বাবা, তুমি কেন? তুমিও কি তাদের সাথে মিলে অশান্তি করছো? এইসব নিশ্চয়ই অমিতের ষড়যন্ত্র। তুমি একটা পশু। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। তারা কিভাবে মরতে পারে? তারা মরবে না। সে আমাকে ভালোবাসে, এত ভালোবাসে। অমিত, তুমি হাজারবার মিথ্যা বললেও আমি কখনোই তারার সাথে বাগদান ভাঙব না। বেশ, তুমি বিশ্বাস করো না, তাই না? যেহেতু তুমি আমাকে বিশ্বাস করো না, তাহলে আমি তোমাকে চোখে দেখাবো। চোখ খুলে দেখো, রাজীব সেন এখানে যে শুয়ে আছে সে কে? তারা, অসম্ভব, এটা অসম্ভব। তারা মরবে না। তারা মরবে না। তোমরা নিশ্চয়ই নাটক করছো। তারা কখনো মরতে পারে না। সে কেন মরবে? কেন? তোমার মুখে এটা জিজ্ঞেস করতে লজ্জা করে না? রাজীব সেন, সে কার জন্য মরেছে? তোমাদের নদী কর্পোরেশনের ব্যবসার জন্য। সে তোমার হাসপাতাল চালু করতে সাহায্য করার জন্য। দূরে যুদ্ধক্ষেত্রে ডাক্তার হতে গিয়েছিল এবং শহীদ হয়েছে। সে তোমার জন্য প্রাণ দিয়েছে। এক মনে এক প্রাণে ভাবতো যে একদিন তোমার কাছে ফিরে আসবে। আর তুমি? তুমি বিয়ের বাগদান ভাঙতে চাইছো এবং জয়া সিংহকে বিয়ে করতে চাইছো। সে তার সবকিছু তোমার জন্য উৎসর্গ করেছে, বিনিময়ে পেয়েছে শুধু একটি শীতল বাগদান ভঙ্গের কথা। রাজীব সেন, তুমি কি মানুষ? তোমার কি বেঁচে থাকার অধিকার আছে? তুমি তারাদির ভালোবাসার যোগ্য নও, তুমি অযোগ্য। এটা আমার কারণে। এটা আমার কারণে।
আমার কারণেই তারা মারা গেছে। তারা দুঃখিত। আমি ভুল করেছি। আমি সত্যিই ভাবিনি তোমার কিছু হবে। তুমি সারাক্ষণ ভাবতে যে তাহা দিদির থেকে মুক্তি পাবে। এখন তো ভালোই হলো। তোমার ইচ্ছে পূরণ হলো, তুমি মুক্ত। তুমি আনন্দের সাথে কোনো বাধা ছাড়াই তোমার প্রিয় মানুষটাকে বিয়ে করতে পারো। এটাই তো চেয়েছিলে, তাই না? না, আমার মনে শুধু তারা আছে। আমি শুধু তারাকেই ভালোবাসি। কথা তো খুব সুন্দর বলো। তাহলে মেঘনার সাথে বাগদানটা কি দাঁড়ায়? তুমি সবার সামনে বলেছিলে তারা দিদির সাথে বাগদান ভেঙে দেবে। এর ব্যাখ্যা কি দেবে? তুমি বাজে কথা বলছো। আমি ওটা করেছিলাম যাতে তারা ঈর্ষান্বিত হয়, যাতে সে ভয় পায়, তাহলে সে বাড়ি ফিরে আসবে। আমি সত্যিই ভাবিনি যে তার সাথে বাগদান ভাঙব। আমি মেঘনাকে বিয়ে করব বলেও ভাবিনি। না, তা না ইউন ভাই। ইউন ভাই, এত দ্রুত দৌড়াচ্ছ কেন? ফোন ধরছো না। আমি তোমার জন্য খুব চিন্তিত ছিলাম। দেখো, আমাদের বিয়ের সার্টিফিকেট তৈরি হয়ে গেছে। তারা, সে সত্যি মারা গেছে। ইউন ভাই, তারা সত্যি মারা গেছে। সে মরে গেছে। তুমি অবশেষে তার থেকে মুক্তি পেয়েছো। আমরা অবশেষে একসাথে থাকতে পারি। এইমাত্র সিভিল অ্যাফেয়ার্স অফিসের লোক বলল আমাদের রেজিস্ট্রেশন সফল হয়েছে। কিন্তু তুমি ঘুরে দৌড়ে চলে গেছিলে। আমি প্রায় ধরতে পারিনি। কিন্তু কোনো সমস্যা নেই। আমি তোমার বিয়ের সার্টিফিকেট নিয়ে এসেছি আজ থেকে। আমরা দুজন আইনত স্বামী স্ত্রী। কেউ আমাদের আলাদা করতে পারবে না। অভিনন্দন, প্রেসিডেন্ট জিয়াং। তোমার ইচ্ছা পূর্ণ হয়েছে। তারার দেহ এখনো ঠান্ডা হয়নি। আর তুমি তুমি এত অধীর হয়ে আরেক মেয়েকে বিয়ে করেছ। বাহ, তোমরা সত্যি একজোড়া ব্যভিচারী। নক্ষত্র, কি বাজে কথা বলছো? পাগল হয়ে গেছো নাকি? তুমি আমাকে এভাবে গালি দেওয়ার সাহস করো? তুমি কি ইউন ভাইকে ভয় পাও না? তোমাদের লু পরিবারকে চিরকাল উদ্ধার পাবে না? আমি খুব ভয় পেয়েছি। আমি সত্যি খুব ভয় পেয়েছি। কিন্তু আমি আরো ভয় পাই। আমি কি তোমাকে মেরে ফেলবো? তুমি আমাকে মারতে সাহস কর। ইউন ভাই, সে আমাকে মারছে। আমাকে স্পর্শ করো না, দূরে যাও। ইউন ভাই, সে আমাকে মেরেছে। নক্ষত্র আমাকে মারার সাহস পেয়েছে। আমাকে স্পর্শ করো না, সরে যাও। ইউন ভাই, তোমার কি হয়েছে? সে আমাকে মেরেছে। সে তোমার বউকে মেরেছে। তুমি কিভাবে উদাসীন থাকতে পারো? বউ, তুমি কি জিনিস? তুমি কি আমার স্ত্রী হওয়ার যোগ্য? আমার মনে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু তারা একাই আছে। তুমি কি জিনিস? তুমি কি জিয়াং পরিবারের গৃহিণী হওয়ার আকাঙ্ক্ষা করতে পারো? ইউন ভাই, তুমি আমার সাথে এমন কেন করছো? তুমি আমাকে এভাবে কেন করছো? আমার দিকে তাকাও। আমি তোমার জয়া। আমাদের এত বছরের সম্পর্ক। তুমি কি সব ভুলে গেছো? তুমি বলেছিলে আমাকে বিয়ে করবে। তুমি বলেছিলে আমার ক্ষতিপূরণ দেবে। তুমি কি সব ভুলে গেছো? সম্পর্ক? তুমি লজ্জা করে সম্পর্কের কথা বলছো? হাহ, জয়া সিংহ, তুমি তারা দাসের নামে জালিয়াতি করেছ। তুমি আমাকে মাছের চোখকে মুক্তা ভাবিয়েছ। আমি তাকে প্রতারণা করেছি এত বছর ধরে। তুমি আমাকে ঠকালে, তাতেও যথেষ্ট নয়? তুমি আরো দখল করতে চাও এই জিয়াং পরিবারের গৃহিণীর পদ? স্বপ্ন দেখো। কে আছো? এই নষ্ট মেয়েটাকে ধরো এখনই। তাকে চট্টগ্রাম থেকে বের করে দাও।
তার জীবনেও আমার সামনে আসতে দিও না। তুমি আমার সাথে এভাবে করতে পারো না। তারা, চিন্তা করো না, এরপর আর কখনো কেউ তোমাকে কষ্ট দেবে না। আমি এখনই তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছি। অমিত দাস, তুমি কি করছো? নক্ষত্র, তুমি কি করছো? আমারই তো তোমাকে জিজ্ঞাসা করা উচিত, আকাশ বড়বাবু। আর কি করতে চাও? ওকে স্পর্শ করা। তোমার ওকে স্পর্শ করার যোগ্যতা নেই। আমি ওকে বাড়ি নিয়ে যেতে চাই। ভারী। তোমার মাথা খারাপ হয়ে গেছে? তারা আপা, সে আর নেই তোমাদের জিয়াং পরিবারের বাগদত্তা। জিয়াং পরিবার আর তার বাড়ি নয়। কি বাজে বলছো? জিয়াং পরিবারই তার বাড়ি চিরকাল। আকাশ, তুমি তারা আপার যোগ্যই ন। আমি তার আপাকে নিয়ে যাব এক জায়গায় যেখানে তুমি কখনো খুঁজে পাবে না। এখন থেকে তুমি আর তাকে দেখতে পাবে না, তুমি আর তাকে কষ্ট দিতে পারবে না। নক্ষত্র, তুমি শুধু লু পরিবারের পালিত সন্তান, তুমি কেন তারাকে স্পর্শ করতে পারো? থামো আকাশ, আর দুষ্টুমি করো না। বাবা, সে লু পরিবারের পালিত সন্তান, সে তারাকে স্পর্শ করার যোগ্য নয়। তারা ইতিমধ্যে মারা গেছে। ওকে শান্তিতে যেতে দাও। ওই মেয়েটি আমাদের জিয়াং পরিবার তার প্রতি অন্যায় করেছি। তার দেহ তোমার হাতে তুলে দিচ্ছি। বাবা, এটা কিভাবে সম্ভব? তারার অন্ত্যেষ্টিক্রিয়ার সব খরচ আমার জিয়াং পরিবার বহন করবে। বাবার হিসেবে শেষবারের মতো ওকে বিদায় জানান। আরে রাজীব সেন। অমিত দাস, তুমি তারা দাসকে কোথায় নিয়ে গেলে? তাড়াতাড়ি ফিরিয়ে আনো। আমি বলেছি আমি তারা দাসকে নিয়ে যাব এমন জায়গায় যেখানে তুমি কখনো খুঁজে পাবে না। তুমি কিছু করো না, ঠিকানা বলো এখনই। বিদায় রাজীব সেন। তোমার এই জন্মে কখনো তারা দাসকে আর দেখতে পাবে না। অমিত দাস, আরে আরে অমিত দাস, তুমি আমার সাথে গা ঢাকা দিতে সাহস করো? তাড়াতাড়ি তাকে খুঁজে বের করো। জি। অমিত দাস, তুমি আমার থেকে নিখোঁজ হওয়ার সাহস পেয়েছ? তাড়াতাড়ি তাকে খোঁজো। হ্যাঁ, তারা। তুমি কি এখনো মনে রেখেছ সেই সময় তুমি এখানেই আমাকে পেয়েছিলে? সেই সময় আমি মাথা থেকে পা পর্যন্ত নোংরা ছিলাম, কেউ আমাকে নিতে চায়নি। তুমি তুমি ফেরেশতার মতো এসেছিলে। তুমি বলেছিলে আমাকে একটি বাড়ি দেবে। লু পরিবার আমার বাড়ি নয়। তুমি যেখানে থাকো সেই জায়গায় আমার বাড়ি এখন। কিন্তু তুমি আমার আগে চলে গেলে। এইবার আমি তোমাকে আর একা হতে দেব না। অমিত, না। মিস তারা, মিস তারা, আপনি জেগেছেন? খুব ভালো মিস তারা, আপনি অবশেষে জেগেছেন। ডাক্তার, ডাক্তার মিস তারা জেগেছেন, দ্রুত আসুন। এটা কিভাবে সম্ভব? আমি তো মরে গিয়েছিলাম। মিস তারা, সত্যি অলৌকিক। 1 ঘন্টা আগে আপনার হৃদয় প্রায় বন্ধ হয়ে গিয়েছিল স্পন্দন। আমরা সবাই ভেবেছিলাম
কিন্তু অপ্রত্যাশিতভাবে আপনাকে বাঁচানো গেল। এবার পরিবার আমাদের হাসপাতাল বন্ধ হতে দেবে না, হ্যাঁ? তারা দাস। পরিবার। সেটা কি সেই দক্ষিণ শহরের ধনী পরিবার? সত্যি অলৌকিক ঘটনা। 1 ঘন্টা আগে তোমার হৃদয় প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। আমরা সবাই ভেবেছিলাম, কিন্তু জানি না শেষ পর্যন্ত বাঁচানো গেল। এবার পরিবার আমাদের হাসপাতাল বন্ধ হতে দেবে না। চুলান। পরিবার। সেই দক্ষিণ শহরের সবচেয়ে ধনী পরিবার। শুনেছি পরিবারের এক বড় মেয়ে আছে, যে অনেক দিন ধরে বিছানায় অসুস্থ, দীর্ঘদিন ধরে ঘর থেকে বের হয় না। কিন্তু সে কেন আমার মতো দেখতে? আমি কি পুনর্জন্ম পেয়েছি এই পরিবারের বড় মেয়ে লানের দেহে? 8টা বাজে, ইতিমধ্যে 8টা বাজে। খারাপ। ওয়াংজিং 8:30টায় নদীতে ঝাঁপ দেবে। আমি তাকে বাঁচাতেই হবে। আমি তাকে থামাতেই হবে। আমি তাকে থামাতে যাচ্ছি। মিস, আপনি কোথায় যাচ্ছেন? মিস? ভাই, তাড়াতাড়ি বাতাসের ঢেউ টিলায় যান। যত তাড়াতাড়ি সম্ভব 8 ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে। আপু, এই সময়ে ঠিক জ্যামের সময় 8 ঘন্টা পৌঁছানো সম্ভব না। আমি টাকা বাড়িয়ে দেব। টাকার বিষয় না। আপু, নিশ্চিন্তে বসুন। 8 ঘন্টা বলছেন, 20 মিনিট অতিক্রম করলেও আমার গাড়ি উড়িয়ে দিতে পারেন। ওই গাড়িটির পিছনে যান তাড়াতাড়ি। জি। তারা আপু, আমি তোমার সাথে এসেছি। অমিত দাস। তারা আপা, আমি তোমার কাছে এসেছি। নক্ষত্র। তারা আপা, তাড়াহুড়ো করো না। আমি এখনই আসছি তোমার কাছে। কি আসবে? নক্ষত্র। তুই একটু জ্ঞান দে। আমি তারা দাস। আমি মরিনি, আমি বেঁচে আছি। হতে পারে না। আমাকে বোকা বানাস না। তারা আপা, সে মারা গেছে। আমি সত্যি তারা। এই আচ্ছা, তুই আগে উঠে আয়। আমি তোমাকে প্রমাণ দেব আমি। হবে কিনা? হবে, টান দে। তবে একটু জোরে টান দে না। না, ঠিক না। তারা দাস মারা গেছে। সে তারা দাস নয়। এই মহিলা আপনাকে ধন্যবাদ যে আপনি আপনাকে বাঁচিয়েছেন, কিন্তু আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অনুগ্রহ করে তাড়াতাড়ি চলে যান। অমিত দাস, তুমি একটা বদমাস। তুমি পাগল হয়ে গেছো নাকি? তুমি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছো। তুমি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছো, সেটা ঠিক আছে। আর তুমি আমার অস্থিকলস নিয়ে এসেছো। তুমি কি জানো না যে আমি সব সময় কবর চেয়েছি? ও, চুল টেনে নেওয়া আর আমাকে লাথি মারার ভঙ্গি, কিভাবে তারা দাসের ছোটবেলায় আমাকে লাথি মারার সময় একদম একই রকম। এবং ও কিভাবে জানবে তারা দাস কবর চেয়েছিল? আমি তোমাকে বলছি, আমি মরে গেলে তুমি আমাকে দাহ করবে না, নদীতে ভাসিয়ে দিও না বা সাগরে। খুব ঠান্ডা হবে। এই, তুমি কি বলছো? তোমার দীর্ঘায়ু হওয়া উচিত, কেন এমন কথা বলছো? যাই হোক, তুমি মনে রেখো, আমি কবর চাই। লোক বলে মানুষ সারা জীবন মাটি খায়, মাটি মানুষকে একবার খায়। আমাকে মাটিতে পুঁতে দাও। হতে পারে আমার কবরের উপরে অনেক কিছু জন্মাতে পারে, সুন্দর ফুল। তুমি আসলে কে? বোকা, আমাকেও চিনতে পারছো না? আমি তোমার তারা দিদি। ম্যাডাম,
আপনি আমাকে বাঁচিয়েছেন, আমি খুব কৃতজ্ঞ। কিন্তু অনুগ্রহ করে মৃত ব্যক্তিকে নিয়ে ঠাট্টা করবেন না, বোঝা যাচ্ছে। আপনিও একজন ধনী ব্যক্তি, বড়লোকের মেয়ে। কিন্তু যদি তুমি আবার তারা দিদির নাম নিয়ে আমার সাথে মজা করো, তবে আমার সাথে সম্পর্ক ছিন্ন করলে আমাকে দোষ দিও না। নক্ষত্র এই ছোটটু বদমাস। আমি কি তোমার সাথে মজা করছি? কে তোমাকে আমার সাথে এভাবে কথা বলতে দিয়েছে? আগে জানলে সেবার তুমি শিকারে ফাঁদে পড়ে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিলে যখন তুমি জোরে জোরে কান্নাকাটি করছিলে। আমার উচিত ছিল তোমার প্যান্ট খুলে ফেলা, তোমাকে নিতম্ব খালি করে সারা রাত মাঠে বসিয়ে রাখা। সেই ফাঁদ আমাকে উল্টো করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিল নিতম্ব খালি হবার ব্যাপার। শুধু তারা দিদি জানতো সে আমাকে কথা দিয়েছিল কাউকে বলবে না, মা বাবাকেও বলেনি। কেন এই মহিলা এত ভালোভাবে জানে? তুমি তুমি সত্যি অমিত দাস। দিন দুপুরে তুই? চুপ কর। অমিত দাস, তুই কি করতে চাস? তুই তারা ছাই কোথায় নিয়ে যাচ্ছিস? রাজীব সেন, এই ব্যাপারে তোমার কি যায় আসে? তারাদির অবস্থান তোকে সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। তারা আমার বিবাহিত বাগদত্তা ছিল। আমি তাকে রাজীবের বাড়িতে নিয়ে যাব, রাজীবের পারিবারিক সমাধিতে কবর দেব। বাগদত্তা, বেঁচে থাকতে তুই আমাকে এত ঘৃণা করতিস কখনো? তোকে বলতে শুনিনি যে আমি তোর বাগদত্তা। মরে গেলাম, এখন মনে পড়লেও তোর আরও একটা বাগদত্তা আছে। রাজীব সেন, ভুলো না তোর বাবা পরিষ্কার বলেছে তারাদির ছাই কিভাবে ব্যবস্থা করতে হবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার। তোর হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। তারাদির সাথে যেতে চাই। তুই তার সাথে যেতে চাস? অমিত দাস, তুই পাগল হয়েছিস? তুই তারাদের ছাই নিয়ে নদীতে ঝাঁপ দিবি? হ্যাঁ, তাহলে কি? তোর কি এসে যায়? আমি কখনোই অনুমতি দেব না। আমি তারাদের ছাই ফিরিয়ে আনব। এই চোখের দৃষ্টি কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? তুমি তুমি কে? আমার বান্ধবী। তোমার কি দরকার? বান্ধবী? কেন দেখাতে ভয় পাচ্ছ? তুমি সত্যিই খুব বেশি কিছুতে মাথা ঘামাচ্ছ। অ্যালার্জি হয়েছে না? নক্ষত্র, তুমি তো বলেছ যে তারা দাসের প্রতি ভালোবাসা মৃত্যু পর্যন্ত অটুট। মুখে মুখে বলো যে তাকে খুঁজতে যাবে, কিন্তু তোমার পাশে একটি মেয়ে দেখা দিয়েছে। আমার মতে তুমিও শুধু একটি ঘৃণ্য ভণ্ড ছাড়া কিছু নও। আমার মতে তুমিও শুধু একটা ঘৃণ্য ভণ্ড ছাড়া কিছু নও। ভন্ড? তা আপনার মতো বড় বসের কাছে কিছুই না তারা। দিদির মৃতদেহ এখনো ঠান্ডা হয়নি, আপনি তখনই অস্থির হয়ে অন্য মেয়ের সাথে বিয়ে করছেন এত তাড়াতাড়ি। পরবর্তী সঙ্গী খুঁজে নিলেন। রাজীব সেন, আপনার গতি সত্যিই প্রশংসনীয়। তুমি কি বকছ? আমি কখন অন্য মেয়েকে বিয়ে করতে যাচ্ছি না। আমার মন এত অস্থির কেন? যেন ভয় পাচ্ছি যে অমিত দাসের পেছনে সেই মেয়েটি ভুল বুঝবে সে আসলে কে। কেন সে আমাকে এই অদ্ভুত অনুভূতি দিচ্ছে? কি আমি কি ভুল বলেছি? রাজীব সেন, আপনি আমার সাথে জড়াবেন না। ওদিকে দেখুন, ওটা কি আপনার স্ত্রী নয়? সে মনে হচ্ছে আপনার কাছে আসছে। অমিত দাস, তুমি আমার কথা মনে রেখো। আমি তোমার কাছে হিসাব নেব। তারার ছাই আমি শীঘ্রই বা পরে তা ফিরিয়ে নেব। সে আমার, তুমি তাকে দখল করতে পারবে না। জয়া সিংহ এখনো চট্টগ্রামে কেন? সে কি জিয়াং পরিবার থেকে বের করে দেওয়া হয়নি? তুমি এইমাত্র কেন? কি কেন? ওকে জানাতে হবে যে আমি মরি নাই, ভগবান জানেন। যদি জানতে পারে যে আমি বেঁচে আছি তাহলে কত ঝামেলা হবে কে জানে।
চিন্তা করো না, আমি আছি। এইবার কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। কেউ পারবে না আর কখনো তোমাকে কষ্ট পেতে দিব না। আমি এখনো বলিনি কে তোমার বান্ধবী। তোর সাহস কম না। তারা, আগে আমি তোমাকে মিস করেছি। তোমাকে এত কষ্ট দিয়েছি। এইবার যাই, বলো না কেন, আমি আর তোমাকে ছেড়ে দেব না। কি হয়েছে? কেন আমি নক্ষত্রকে দেখি ওই মহিলার সাথে চুমু খেতে এত কষ্ট হচ্ছে? বুকটা যেন ছিঁড়ে যাচ্ছে। দম বন্ধ হয়ে মরার মতো। সে তো শুধু নক্ষত্রের বান্ধবী। কেন আমি এরকম? চলো চাই, এখানে নিরাপদ না। ইউনদা, ওই নক্ষত্রের পাশে মহিলাটি কে? তোমার কি? তুমি কি করে জানলে আমি এখানে আছি? ওই নক্ষত্রের পাশে মহিলাটি কে? তোমার কি যায় আসে? তুমি জানলে কি করে আমি এখানে আছি? আমি চুপি চুপি তোমাকে ফলো করছিলাম। আমি ভয় পাচ্ছিলাম তোমার কিছু হবে। আমি কি তোমাকে সতর্ক করিনি যে তুমি আর আমাকে ফলো করবে না? তুমি মানুষের ভাষা বুঝো না? নাকি তোমার জীবন খুব ভালো কাটছে, মরতে চাও? ইউন ভাই, আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে মাফ করে দাও প্লিজ। আমি সত্যিই ইচ্ছাকৃত ছিলাম না। আমি শুধু তোমাকে খুব পছন্দ করি। আমি ভয় পাই তোমাকে হারাবো। অসম্ভব, বের হয়ে যাও। আর আমাকে ফলো করো না। আমি তোমাকে সাহায্য করতে পারি। আমাকে সাহায্য করো? শুধু তুমি? তুমি কি সাহায্য করতে পারো? তুমি কি চাও না তারা দাসের ছাই? কিন্তু নক্ষত্র তোমাকে দিবে না। ইউন ভাই, আমি সত্যি বুঝতে পেরেছি ভুল হয়েছে। আমি জানি আমি তারা দাসের মতো নই। তাই আমি একমাত্র যা করতে পারি তা হলো তোমাকে সাহায্য করা, তারা দাসের ছাই ফিরিয়ে আনা। তোমার আত্মবোধ আছে বলেই মনে হচ্ছে। তাহলে তোমার বর্তমান পরিচয় চু পরিবারের বড় মেয়ে। হো, বলতে গেলে এটা একটা কাকতালীয় ব্যাপার। তুমি না হলে এই শত্রু নদীতে ঝাঁপ দিতে চেয়েছি, আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। অনেক আগেই চলে যেতাম। এটা ভালো, তুমি বেঁচে আছো, এটা সত্যিই খুব ভালো। তুমি নিশ্চিন্ত থাকো, এরপর থেকে আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। কেউ না তোমাকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না। আমিও ভাবিনি আবার তোমাকে জীবিত দেখতে পাব। তাড়াতাড়ি একটা জায়গা খুঁজে নাও, এটা পুঁতে ফেলো। বাড়িতে রাখলে ভয়ানক লাগে, আকাশের চিন্তাও কমবে। আমি তাকে ভয় পাই। ঠিক আছে, তাহলে তোমার কথাই তাই শুনি। আগামীকাল আমি কবরস্থানের সাথে যোগাযোগ করব। তাড়াতাড়ি একটা ভালো জায়গা খুঁজো, তোমাকে পুঁতে ফেলবো। কাকে পুঁতে ফেলবে? না না, এটা 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 পুঁতে ফেলো। কয়েকদিন পর আমরা চট্টগ্রাম ছেড়ে চলে যাব, আকাশকে আর কখনো দেখতে চাই না। সে যদি আমাকে এই অবস্থায় দেখে কত তো ঝামেলা হবে কে জানে। ঠিক আছে, সব তোমার কথায়। ঘরেই সবচেয়ে আরাম। আগের জন্মে সত্যিই অন্ধ ছিলাম। আকাশের প্রেমে পড়েছিলাম, সেই বদমাস নক্ষত্রকে বোকা বানিয়ে এতদিন অপেক্ষা করিয়েছি। খাবার খেয়ে শেষ করলাম, আবার ক্ষুধা লাগছে। নক্ষত্র নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। যদি এখন চুপি চুপি নিচে যাই, এক বাটি নুডলস রান্না করি, সে নিশ্চয়ই টের পাবে না।
যেন সে দেখতে না পায়। না হলে সে আবার আমাকে ঘন্টার পর ঘন্টা বকবে, কি বলবে, কোনো পুষ্টি নেই। তুমি এখানে নজর রাখো। ঠিক আছে, তাহলে সাবধানে থাকো। ওয়াও, সত্যিই সুস্বাদু। না, তাই না? এই সময়ে আসতে হবে। জানি না বাড়িতে অতিরিক্ত কিছু আছে কিনা। হয়তো রাতে বেরিয়ে কিনতে হবে। এটা খুব বিব্রতকর। থাক, নুডলস এখানে। যাই হোক, পালাবে না। পরে এসে খাবো। খুব পরিচিত গন্ধ। কি চেনা গন্ধ! সারাদিন ব্যস্ত ছিলাম, ক্ষুধা পেয়েছে, তাই না? তোমাকে নুডলস বানিয়ে দিয়েছি, গরম থাকতে খেয়ে নাও। কিভাবে সম্ভব? কিভাবে তারার মতো ঠিক একইভাবে বানানো হলো? অসম্ভব। এটা একেবারেই অসম্ভব। তারা তারা তোমার কি হলো? তোমার কি হলো? চোর, চোর। চোর? সে কি তোমার ক্ষতি করেছে? না, না। সে আমার নুডলস খেয়ে ফেলেছে। এক চোর না। নুডলস খাচ্ছিল। তোমার কি তার চেহারা দেখেছ? না, তবে তার গড়নটা কারো মতো মনে হচ্ছে। আকাশের মতো। আকাশ, তুমি কি নিশ্চিত সত্যি যদি সে হয়? সে সে কি তোমাকে দেখে ফেলেছে? সে না হওয়ার কথা। যদি ও হতো আমার চেহারা দেখে, নিশ্চয়ই এভাবে পালিয়ে যেত না। মনে হচ্ছে তাড়াতাড়ি তারাকে চট্টগ্রাম থেকে সরাতে হবে, যত দ্রুত সম্ভব। নইলে আকাশ যদি জানতে পারে তারা বেঁচে আছে, পরিণতি ভয়াবহ হবে। ঠিক আছে, আগে ফিরে যাই। ঠিক আছে তো, কি হলো, জিনিসটা নিতে পেরেছো? না, প্রায় ধরা পড়ে গিয়েছিলাম। কে দেখে ফেলেছে? নক্ষত্র? না, মনে হচ্ছে নক্ষত্রের বান্ধবী। আলো খুব কম ছিল, আমিও ভালো করে দেখতে পাইনি। কেন যে আমি এইমাত্র তারাকে দেখতে পেলাম বলে মনে হলো। তারা আমরা তখন একটা দিন ঠিক করব, তাহলে আমরা চট্টগ্রাম ছেড়ে চলে যেতে পারবো। তখন তুমি কোথায় যেতে চাও? বেইচেং, জিংচেং নাকি বিদেশ? আমি সব জায়গায় তোমার সাথে যাব। কি হয়েছে? অমিত, আমার মনে হয় এই কয়েকদিন আমরা চলে যেতে পারবো না।
কেন? এইমাত্র আমি একটা ফোন পেয়েছি। এটা চু পরিবার থেকে এসেছে। তারা বলেছে চট্টগ্রামে একটি ব্যবসায়িক নৈশভোজের আয়োজন করতে। আমাকে অবশ্যই যেতে হবে। ব্যবসায়িক নৈশভোজ? হুঁ। তারা বলেছে এই নৈশভোজের অতিথিদের মধ্যে আগে চু ল্যানের অসুস্থতার জন্য যারা অনেক চেষ্টা করেছিলেন সেই চাচা ও কাকারা, যারা চু পরিবারকে সাহায্য করেছিলেন। যদি আমি এবার কিছু না বলে চট্টগ্রাম ছেড়ে চলে যাই এবং তাদের ধন্যবাদ না জানাই, কৃতজ্ঞতার কথা, তা হয়তো ঠিক হবে না। ঠিক আছে, যেহেতু যেতেই হবে, তাহলে আমি তোমার সাথে যাব। একটু পর আমরা আগে যাব, তোমার জন্য ভালো কিছু বেছে নেব, সুন্দর বল গাউন। তুমি এখন চু পরিবারের বড় মেয়ে, এভাবে গেলে তো চলবে না। কেন? সেই বাটি নুডলের স্বাদ তারা দাসের বানানো নুডলের মতো আমি যে মুখটা দেখলাম। তা আবার কি ব্যাপার? সত্যি কি তারা দাসের আত্মা ফিরে এসেছে? কিন্তু তুমি যদি সত্যিই ফিরে এসে থাকো, তাহলে কেন আমার সাথে দেখা করতে আসো না, বরং অমিত দাস সেই বদমাসের সাথে দেখা করতে যাচ্ছ? তুমি যদি সত্যিই ফিরে এসেও থাকো, তবুও আমি তোমাকে ফিরিয়ে আনবো, তুমি শুধু আমারই হতে হবে। রাজীব সেন আজ রাতে একটি ব্যবসায়িক ডিনার আছে। চু পরিবার থেকে আমন্ত্রণপত্র এসেছে, আপনাকে আমন্ত্রণ জানিয়েছে। চু পরিবার? দক্ষিণ বাংলা প্রদেশের সবচেয়ে ধনী চু পরিবার? হ্যাঁ, চু পরিবার তো আমাদের দক্ষিণ বাংলা প্রদেশের শীর্ষস্থানীয় পরিবার। যদি তাদের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারি, তাহলে আমাদের গ্রুপের জন্য খুবই লাভজনক হবে। জানা হয়েছে। তুমি আগে যাও, রাতে আমি যাব। অমিত দাস, আমাকে একটা ব্যাখ্যা দাও, এটা আসলে কি হচ্ছে? আমাদের দুজনের গাউন কেন কাপল সেট হলো? কি অধিকার দাবি করছি, বুঝতে পারছো না? তুমি যখন মঞ্চে আসবে, সেসব অবাঞ্ছিত মাছি তোমাকে বিরক্ত করতে আসবে না। এখন ভালো হলো, সোজাসুজি জানিয়ে দাও ফুল কারো না। তুমি কার? আমি তোমাকে গাউন বাঁচতে বলেছি, তুমি এই কৌশল করলে। সাবধান, এইবার আর ছাড়বো না। ঠিক আছে, তুমি একটু বিশ্রাম নাও, মেকআপ ঠিক করো। আজ রাতে তুমি প্রধান চরিত্র, চমক দিয়ে আসতে হবে। আমি আগে যাই, আমার শ্বশুরকে দেখি। স্বপ্ন দেখো না, তোমার শ্বশুরকে। আমি আগে মেকআপ ঠিক করি। আকাশ, তুমি এখানে কি করছো? এই কথাটা আমারই তোমাকে জিজ্ঞেস করা উচিত। তোমার এই অবস্থা নিয়ে তুমি কিভাবে উপস্থিত হতে পারো এই ধরনের অনুষ্ঠানে? তুমি এখানে কি করছো? আমি আমি অবশ্যই এসেছি আমার শ্বশুরমশাইকে দেখতে। শ্বশুরমশাই, তুমি আমাকে বলো না যে তুমি কোনো বড়লোকের সাথে সম্পর্ক করেছ? হ্যাঁ, চু পরিবারে চু চাচা। চু চাচা? তুমি লু পরিবারের দত্তপুত্র। কিভাবে চু পরিবারের সাথে সম্পর্ক করতে পারো? চু পরিবারের মর্যাদা, এটা কি তোমার মতো অবস্থার লোকের পক্ষে সম্ভব? তা বলা মুশকিল, কারণ চু পরিবারের বড় মেয়ে আমাকে খুব পছন্দ করে। নক্ষত্র, যদিও আমি তোমাকে পছন্দ করি না, কিন্তু তারার প্রতি তোমার ভালোবাসা আমি এখনো স্বীকার করি। অন্তত তখন তুমি মনে হয়েছিলে। তার প্রতি তোমার মন সত্যি ছিল, কিন্তু আমি ভাবিনি তুমি পুরোপুরি একজন ভণ্ড। কিন্তু আমি ভাবিনি তুমি যে পুরোপুরি একজন ভণ্ড। একদিন তুমি তারার প্রতি এত শপথ করেছিলে। এখন তুমি চু পরিবারের সাথে সম্পর্ক করতে চু পরিবারের বড় মেয়ের পেছনে লেগে আছো। তোমার ভালোবাসা আর আত্মসম্মান কোথায়? কুকুরকে খাইয়ে দিয়েছো নাকি? তুই কি বুঝবি আমার ব্যাপার? তোর মন্তব্য করার দরকার নেই। ঠিক আছে,
নক্ষত্র, তুই ধনী পরিবারের জামাই হতে চাস, আমার কিছু যায় আসে না। তুই চু পরিবারের বড় মেয়ের সাথে কি সম্পর্ক, আমার কিছু যায় আসে না। কিন্তু এখন তারার ছাই আমাকে ফিরিয়ে দে। তুই স্বপ্নেও ভাবতে পারবি না, তারা ছাই তোর মতো লোককে কখনো দেব না। কেন? তুই তো ধনী পরিবারে ঢুকতে চাস, তবে তারার ছাই ধরে রেখেছিস কেন? তুই সেটা রেখেছিস তোর প্রেমিক হওয়ার কথা মনে করিয়ে দিতে, নাকি তুই সেটা রাখবি যাতে তোর ভবিষ্যতের স্ত্রী ভুল বুঝে? রাজীব সেন, আমি তার দাসের ছাই নিজের কাছে রাখিনি, বরং তোমার মতো লোকেরা এটা পাওয়ার যোগ্য নয়। বেঁচে থাকতে তুমি তার দাসের কোনো খোঁজ রাখনি, কিভাবে মরে গেলে এখনো ভণ্ড ভালোবাসা দেখাচ্ছ, তাই নাকি? অমিত দাস, ভালো কথা না শুনলে খারাপ শুনতে হবে। তুমি ভেবো না যে তুমি চিচু পরিবারে যোগ দিয়েছ তাই তুমি আমার সামনে বড়াই করতে পারো। তুমি কি বিশ্বাস করো আমার একটা কথাই তোমাকে চু পরিবারের জামাই হতে দেবে না? চু পরিবারের জামাই। ও, মীর রাজীব সেন এত ক্ষমতাশালী, শুধু মুখে এক কথা চুকাকুকে আদেশ করতে পারেন? অমিত দাস, আমার সাথে টিপ্পনি কাটো না। আমার কোনো অধিকার নেই সুধীর কাকুকে আদেশ করার। কিন্তু তুমি যদি চু কাকুকে শোনাও, তুমি তার আদরের মেয়েকে বিয়ে করতে চাও এবং আরেকটি ভুলতে না পারা মেয়ের ছাই বাড়িতে রেখেছ, তুমি কি মনে করো সে এই বিয়েতে রাজি হবে? তাই তার দাসের ছাই আমাকে দাও। আমার কাজ আমার, তোমার কাজ তোমার, এটা আমাদের দুজনের জন্যই ভালো। মীর রাজীব সেন, আপনি সত্যি আমার জন্য ভাবছেন? বাজে কথা বন্ধ করো। তোমাকে 3 মিনিট সময় দিচ্ছি। তার দাসের ছাই আমাকে দাও, না হলে সুধীর কাকা এলে আমি চু পরিবারের সামনে তোমার সত্যতা প্রকাশ করব। চু পরিবারের সবাইকে দেখাবো তাদের ভবিষ্যৎ জামাই কেমন মানুষ। সুধীর রায় আসছেন। সুধীর রায়কে অভিনন্দন, আপনার মেয়ে বিপদ থেকে রক্ষা পেয়েছেন। সৎলোকদের ভগবান রক্ষা করেন। হ্যাঁ সুধীর রায়, এটা তো বিশাল সুখের খবর। আপনার মেয়ের শারীরিক অবস্থা কেমন জানি? সে কি আজ এখানে আসবেন? আমরা সবাই অপেক্ষায় আছি চু পরিবারের বড় মেয়ের রূপ দেখার জন্য। সবার উদ্বেগের জন্য ধন্যবাদ। এবার আমার মেয়ে বিপদ থেকে উদ্ধার পেয়েছে, নিরাপদে ফিরে এসেছে। এটা সবার সাহায্য ছাড়া সম্ভব ছিল না। একটু পরে সে নিজেই এখানে আসবে। সবাইকে ধন্যবাদ জানাতে আহা। নিশ্চয়ই। ইনি হলেন সেন গ্রুপ অফ কোম্পানিজের আকাশ স্যার, তাই না? সত্যি দেখতে সুদর্শন। অনেক শুনেছি। সুধীর চাচা নমস্কার। আমি আকাশ, আপনার সাথে পরিচিত হয়ে খুব খুশি হলাম। আশা করি ভবিষ্যতে ব্যবসায় আপনি আমাকে গাইড করবেন। আচ্ছা। আকাশ স্যার, আপনি তরুণ এবং প্রতিভাবান। আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। উনি? চাচা নমস্কার, আমার নাম নক্ষত্র, আমি আপনার জামাই। নিউট্রাল এ হলেন। নমস্কার চাচা, আমার নাম অমিত দাস, আমি আপনার জামাই। ইনি কে? পাগল নাকি? সাহস করে সুধীর রায়ের জামাই সাজছে। হ্যাঁ তাই তো, সুধীর রায়ের মেয়ে বিছানায় পড়ে আছে 20 বছর ধরে। তার কোনো বয়ফ্রেন্ড ছিল বলে শুনিনি। হঠাৎ কোথা থেকে এলো এই জামাই? দেখলেই বোঝা যায় দাঙ্গা করতে এসেছে, বা সুযোগ বুঝে সম্পর্ক জুড়তে চায়। সত্যিই বড় সাহস। এই বন্ধু, তোমার এই কৌতুক একটু বেশি হয়ে গেল না? আমার মেয়ে বিছানায় পড়ে আছে 20 বছর, সে বাইরের কারো সাথে মেশে না, কোথায় পেল বয়ফ্রেন্ড? চাচা আমি মিথ্যা বলিনি, আমি সত্যি লামের বয়ফ্রেন্ড। যখন সে বের হবে তুমি নিজে তাকে জিজ্ঞেস করতে পারো, সে আপনাকে সত্য বলবে। তুমি? তোমরা কবে থেকে চেনো? সে বাড়িতে বিশ্রাম নিচ্ছে, সে কখনো বাইরের কারো সাথে মিশে না। আমরা বলতে গেলে কিছুটা অদ্ভুত বলা যায়। আমরা সবেমাত্র পরিচিত হয়েছি, আবার বলা যায় বহু বছর ধরে চিনি। সবেমাত্র পরিচিত, আবার বহু বছর চেনা। তোমার কথা শুনে মনে হচ্ছে, তবে কি তোমরা প্রথম দেখাতেই প্রেম? হ্যাঁ, আমরা প্রথম দেখাতেই প্রেমে পড়েছি। প্রথমবার তাকে দেখার পর থেকেই আমি নিশ্চিত হয়েছি সেই আমার মনের মানুষ। এই ছেলেটা আজব আজব কথা বলে। সবেমাত্র চেনা মানে কি? আবার অনেক বছর চেনা শুনেই বোঝা যায় নির্ভরযোগ্য নয়।
ঠিক বলেছেন চেয়ারম্যান চু। আপনি এই ছেলেকার কথায় প্রতারিত হবেন না। এই লোকটা মুখে মিষ্টি কথা বলে দেখেই বোঝা যায় সে প্রতারক। একে বের করে দেওয়াই ভালো চু, পরিবারের নাম নষ্ট করবেন না। বাপু, যদি সত্যি তুমি আমার মেয়ের বয়ফ্রেন্ড হও আর আমার মেয়ে স্বেচ্ছায় রাজি আছে, আমি তোমার কিছু করব না। যুবক বয়স তো, প্রেম করা স্বাভাবিক। কিন্তু তুমি যদি এই জায়গায় আমাকে ঠকানোর সাহস করো, আমি তোমাকে দক্ষিণ বাংলা প্রদেশ থেকে পুরোপুরি উধাও করে দেব। বিশ্বাস করো নাকি? চাচা, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি মোটেও বাজে কথা বলিনি। একটু পরে লান বের হলে আপনি নিজেই যাচাই করতে পারেন। চাচা চু সে কেমন লোক আমি খুব ভালো জানি। আমার মতে এই মিষ্টি কথা বলা বদমাস চু পরিবারের বড় মেয়ের ভালোবাসায় ঠকিয়েছে। রাজীব সেন, তুমি এখানে বাজে কথা বলো না। অমিত দাস, তাহলে তুমি আমাকে বলো তুমি কি চু পরিবারের বড় মেয়েকে তোমার বাড়িতে আর এক মহিলা ছাইয়ের সাথে একসাথে থাকতে দেবে? ছাই? কি ব্যাপার? এটার সাথে ছাইয়ের কি সম্পর্ক? অমিত দাস, তুমি আমাকে পরিষ্কার করে ব্যাখ্যা দাও। কি? ছাই অমিত দাস, তুমি আমাকে স্পষ্ট করে ব্যাখ্যা করো। ব্যাখ্যা? সুধীর চাচা, আমি আপনাকে ব্যাখ্যা করতে চাই এই অমিত দাসের রোমাঞ্চকর প্রেমের কাহিনী। তার নাম অমিত দাস। সে দাস পরিবারের একটি দত্তক পুত্র, কিন্তু সে আমার বাগদত্তাকে গোপনে ভালোবাসে। দাস পরিবারের দত্তক পুত্র। সে রাজীব সেনের বাগদত্তার গোপন প্রেমিক। পরে আমার বাগদত্তা মারা গেছে, কিন্তু সে তার ছাই ধরে রাখছে, ফিরিয়ে দিচ্ছে না। সুধীর চাচা, দয়া করে বলুন, এমন একজন মানুষ যে মৃত ব্যক্তিকে সম্মান করে না আর জীবিতদেরকে হয়রানি করে, সে কি চুমিসের যোগ্য? রাজীব সেন, তোমার লজ্জা নেই বলতে? তুমি জয়া সিংহের জন্য তাকে উপেক্ষা করেছ, তাকে আক্ষেপ নিয়ে মরতে দিয়েছ। তোমার লজ্জা নেই? সে তোমার বাগদত্তা, আবার ছাই চাও। তুমি সত্যি স্বপ্ন দেখছো? যথেষ্ট। আমি তোমাদের মধ্যে এইসব ভালো মন্দের ব্যাপারে কোনটা ঠিক কোনটা ভুল তাতে আমার আগ্রহ নেই। কিন্তু যেহেতু তুমি সিদ্ধান্ত নিয়েছ আমার মেয়ের সাথে সিরিয়াসলি সম্পর্কে থাকার, বাড়িতে রাখছো আরেক নারীর ছাই, তুমি কি মনে কর এটা উপযুক্ত? তাহলে তুমি ছাইগুলো মিশেনকে ফিরিয়ে দাও আর আগের সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করো। দুঃখিত চাচা, আপনি যা কিছু শর্ত দেবেন আমি সবই মেনে নিতে পারি, শুধু এই একটি, তারা দাসের ছাই আমি কারো হাতে দিতে পারবো না, কখনোই না। ঠিক আছে, রাজি না? তাহলে আমার উপর রাগ করো না যে জোর করে তোমাকে বের করে দেব। আর ল্যানের ব্যাপারে আমি নিজে তাকে বলবো যাতে সে তোমার সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করেছে। পরিবার কখনোই মেনে নেবে না তোমার মতো জামাই। ওরে, একে বের করে দাও, যদি প্রতিরোধ করে ছাড়বে না। চাচা চাচা, কে আমার বয়ফ্রেন্ডকে স্পর্শ করার সাহস পায়? রাম, কে আমার বয়ফ্রেন্ডকে স্পর্শ করার সাহস পায়? তারা তারা তুমি মরনি, খুব ভালো। তারা, তুমি মরনি। এই ভদ্রলোক অনুগ্রহ করে নিজেকে সামলান। আমি তোমাকে চিনি না, কেন আমাকে ধরে ফেলছেন? চিন্তাই করছেন নাকি? তুমি আমাকে চিনো না? আমি রাজীব সেন। তারা, আমি রাজীব সেন। জনাব সেন, এটি আমার মেয়ে তারা দাস। তোমার বলা ওই লু সিং নয়। পরিস্থিতি বুঝে কথা বলুন। তারা দাস, সে তারা দাস। এটা আপনারা আমার বয়ফ্রেন্ডকে ঘিরে ধরেছেন কেন? তুমি কি লু সিং? ওকে ছেড়ে দিন। ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। সত্যি তোমাকে একটু অপেক্ষা করতে বললাম, এখানে এসে শুধু ঝামেলা বাঁধালে। কিছু হয়নি বাবা, আমার সাথে মজা করছেন। কিভাবে সত্যি আমার সাথে হাতাহাতি করবেন? বদমাস ছেলে, এইমাত্র আমার সামনে ছিল, একবার করে চাচা বলছিল, এখনই সরাসরি বাবা বলে ডাকছে। এত তাড়াতাড়ি ঘনিষ্ঠ হওয়ার কি দরকার? আমি এখনো রাজি হইনি। ল্যান, নিয়ম অনুযায়ী
তুমি প্রেমিক খুঁজছ বাবা, তোমাতে আপত্তি করতে পারবে না যতক্ষণ তুমি পছন্দ করো। বাবা তোমাকে সমর্থন করবে, কিন্তু লু, পরিবারের এই ছেলেটি মনে আরেকটি মেয়ে আছে। তুমি সিদ্ধান্ত নাও তার সাথে থাকবে। আমি জানি। কি তুমি জানো? জানি, তবে কিছু যায় আসে না। তুমি জানো এখনো কিছু যায় আসে না, তবে কি তোমার একটুও পরোয়া নেই? তুমি জানো তোমার কিছু যায় আসে না, তবে কি তোমার কি একেবারেই কিছু যায় আসে না? বাবা, যেহেতু আমি তাকে বেছে নিয়েছি, স্বাভাবিকভাবেই তাকে বিশ্বাস করতে চাই। সে আগের সম্পর্কের প্রতি এতটা গভীর ভালোবাসা দেখাতে পারে, তবে আমার প্রতিও সে একনিষ্ঠ হবে। আগের মানুষ আর ঘটনা সম্পর্কে বর্তমানে আমি কিছু মনে করি না। বাবা, আমার নিজের বিষয়ে আমি নিজে জানি, আপনি চিন্তা করবেন না, ঠিক আছে, তাই না? ঠিক আছে, আমি তো সত্যিই তোমার জন্য আমার কিছু করার নেই। তুমি ভবিষ্যতে শুধু নিরাপদে থাকো আর খুশি থাকো। বাবা তখন সন্তুষ্ট, কিন্তু আগেই বলছি, সাবধান করে দিচ্ছি, আমার আদরের মেয়ে একটুও কষ্ট সহ্য করতে পারে না। যদি তুমি তাকে প্রতারণা করো, তার এক ফোঁটা চোখের জল ফেলাও, আমি তোমাকে ছাড়ব না। কাকা, আপনি নিশ্চিন্ত তো থাকুন। এই জীবনে, পরের জীবনে, জন্মে জন্মে আমি কখনোই লালের প্রতি অন্যায় করব না। তুমি কথা রাখবে। প্রিয় অতিথিরা, চু পরিবারের ভোজে সবাইকে স্বাগতম। সবাইকে ধন্যবাদ এতদিন ধরে চু পরিবারের প্রতি আপনার যত্নের জন্য এবং আমার প্রতি আপনার শুভেচ্ছার জন্য। এই সুযোগে আমি আমার বাবাকে ধন্যবাদ জানাতে চাই। আমার যত্ন নেওয়া সকলকে ধন্যবাদ। আমি আজ এখানে দাঁড়াতে পেরেছি, এটা আল্লাহর রহমতে এবং সবার সমর্থনের ফল। পরবর্তী সময়ে আমার বাবা আপনাদের দেখভাল করবেন। আমার কিছু কাজ আছে, তাই আমি আগেই চলে যাচ্ছি, মাফ করবেন, সবাই মজা করুন। সবাই উপভোগ করুন। দাঁড়ান, দাঁড়াও। তারা কেন আমাকে উপেক্ষা করছো? কোথায় যাচ্ছ? রাজীব সাহেব, আমি বলেছি আপনি ভুল চিনছেন। অসম্ভব ভুলছে না, অসম্ভব তুমি তারা। যদিও আমি জানি না তুমি কিভাবে বাঁচলে, কিন্তু তুমি তারা দাস। রাজীব সাহেব, আমি তারা দাস। দাস পরিবারের মেয়ে, আমি কোনো তারা দাস নই। যদি তুমি না বিশ্বাস করো, গিয়ে দেখতে পারো আমার জন্মের তথ্য, পরিচয়ের তথ্য, সব তথ্য পরিষ্কার। তারা, তুমি আমাকে না চেনার ভান করা কাজে লাগবে না। তুমি আমাকে বোকা বানাতে পারবে না। যদি অমিত দাস তোমার পাশে না আসতো তাহলে আমি বিশ্বাস করতাম তোমার এই কথা। কিন্তু আমি অমিত দাসকে খুব ভালো চিনি। সে তোমার জন্য এত পাগল, এত একগুঁয়ে, কিভাবে সম্ভব যে হঠাৎ করে তার পাশে অন্য একজন নারী এসেছে? আগে আমি বুঝতাম না, এখন আমি বুঝতে পারছি। আসলে সে আগে থেকেই তোমার পরিচয় জানত। আগে আমি বুঝতাম না, এখন আমি বুঝতে পেরেছি। দেখা যাচ্ছে সে আগেই তোমার পরিচয় জানত। তারা দাস, গত রাতে আমি তোমার বানানো সেই নুডলস খেয়েছিলাম। তখনই আমার সন্দেহ হয়েছিল। সেই স্বাদ তোমার বানানো। ধুর, যদি আগে জানতাম, আমার আরও আগে তারাকে চট্টগ্রাম থেকে সরিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল। এ আঠালো জিনিস থেকে পুরোপুরি দূরে থাকা। এখন এই লোকটার সাথে লেগে গেছি, ছাড়ানোই যাচ্ছে না। তারা দাস, আমার সাথে বাড়ি চলো, ঠিক আছে? আমি জানি আমি আগে তোমার সাথে অন্যায় করেছি। আমি ভুল করেছি। আমি সারা জীবন তোমার ভালো করব, তোমাকে একটুও কষ্ট পেতে দেব না। জনাব রাজীব সেন তো খুব মজা করতে পছন্দ করেন। আমি তারা দাস, আমি কোনো তারা দাস নই। তারা দাস ইতিমধ্যে মারা গেছে, আর আমার বয়ফ্রেন্ড হলো অমিত দাস। আর আমার বয়ফ্রেন্ড হলো নক্ষত্র। না, তুমি আমার বাগদত্তা। তুমি আমার বাগদত্তা। আমি তোমাকে কাউকে ছেড়ে দেব না। আমি কিছুতেই দেব না। রাজীব সেন, আপনি সত্যিই হাস্যকর কথা বলেন। আপনার স্ত্রী তো মেঘনা, তাই না? তোমরা তো ইতিমধ্যে বিয়ে করেছ, তাই না? কি আমাকে তোমাদের তৃতীয় হতে দেবে? তারা, আমার মেঘনার সাথে কোনো সম্পর্ক নেই। আমার তার সাথে শুধু
তোমার তার সাথে সম্পর্ক আছে কি নেই আমি পরোয়া করি না আর জানতেও চাই না। রাজীব সেন, দয়া করে ভবিষ্যতে আর বিরক্ত করবেন না আমাকে এবং আমার বয়ফ্রেন্ডকে। তারা, তুমি অপেক্ষা কর, আমি অবশ্যই তোমাকে বাড়ি নিয়ে যাব। বিরক্তিকর। কেন শেষে সব জায়গায় আছে? ঠিক আছে, রাগ করো না। কয়েকদিন পরেই আমরা চট্টগ্রাম ছেড়ে চলে যাব। তখন তাকে আর দেখা যাবে না। সেই সময় সে আমাদের খুঁজলেও পাবে না। চলো। সারা, তুমি এখনো বেঁচে আছো? অসম্ভব, অসম্ভব, অসম্ভব। কেন? কেন তুমি মরলে আর আমাকে শান্তি দিচ্ছ না? আবার ফিরে এসে দখল করতে চাইছো রাজীব সেন ভাইয়ের মন আর তার সাথে জড়িয়ে থাকতে চাইছো? যেহেতু একবার মরেও তোমার মরার মতন হলো না, তাহলে আমার আপত্তি নেই তোমাকে আরেকবার মরতে দেওয়া। তারা দাস, রাজশাহীর টিকিট ইতিমধ্যে কেনা হয়েছে। আগামীকাল সকালেই রওনা দেব। সত্যি? খুব ভালো। হ্যাঁ, আর একদিন পর আমরা পুরোপুরি চলে যেতে পারবো চট্টগ্রাম, এই দুঃখের জায়গা থেকে। রাজশাহীতে পৌঁছে সবকিছু নতুন করে শুরু হবে। চট্টগ্রামে অনেক বেশি খারাপ স্মৃতি আছে। সত্যি, দ্রুত এখান থেকে চলে যেতে চাই। বাবা এত সকালে ফোন করছে কেন? হ্যালো, বাবা। আমার আদরের মেয়ে, জেগে উঠেছ? বাবার একটা বিষয় আছে, তোমার সাহায্য চাই। বাবা, কি হয়েছে? কি ঘটেছে? ব্যাপারটা হলো তোমার জিয়াং কাকা, অর্থাৎ রাজীব সেনের বাবা, তার স্বাস্থ্য সব সময় ভালো না, দীর্ঘদিন ধরে বিছানায় অসুস্থ। আমরা পারিবারিকভাবে ঘনিষ্ঠ। আমার কাছে দুটি ভালো মানের বন্য জিনসেং আছে। তোমাকে আমার হয়ে একবার যেতে বলবো, পৌঁছে দাও। তোমাকে আমার হয়ে একবার যেতে বলবো। বাবা, কেন আমাকেই যেতে হবে? এই জিনিস দিতে ড্রাইভার বা অন্য কাউকে পাঠালেই হয়ে যেত না? ব্যাপারটা এত সহজ না। নদী পরিবার কিছু শর্ত দিয়েছে। কয়েকটি কর্পোরেশনের শেয়ার আমাদের কাছে হস্তান্তর করতে রাজি, তুমি জানো? আমাদের চট্টগ্রামে সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হতে হবে। নদী পরিবারের শেয়ার পেলে বড় সুবিধা আছে। তাই তারা এত ভালো শর্ত দিয়েছে। একমাত্র শর্ত হলো আমাকে নদী চাচাকে দেখতে যেতে। হ্যাঁ, লানোর এই সুযোগ। এই সুযোগ আমাদের পরিবারের জন্য খুব গুরুত্বপূর্ণ। তুমি বাবাকে সাহায্য করো না? বুঝেছি। ঠিক আছে। তারা, যদি সত্যিই যেতে না চাও, আমরা যাব না। তোমার বাবা সত্যিই তোমাকে জোর করবে না। থাক, আমি একবার যাই চাচা আগে। আমার প্রতি সত্যিই ভালো ছিলেন। এখন তিনি অসুস্থ। নৈতিক ও বাস্তব কারণে আমার যাওয়া উচিত। আর আকাশের ব্যাপারে তাকে উপেক্ষা করলেই হবে। সে যা বলে আমি তা মেনে নেব না। যাই হোক, আমি চুলান। ঠিক আছে। আপনি কাকে খুঁজছেন? মিস তারা? আপনি ভুল করছেন। আমি চু পরিবারের মেয়ে, চুলান। ক্ষমা করবেন মিস চু, কারণ আপনি এবং মিস তারা সত্যিই দেখতে অনেকটা একই রকম। দয়া করে ক্ষমা করবেন। কিছু মনে করবেন না। আমি শুনেছি জিয়াং বাবা জিয়াং পরিবারের পুরনো বাড়িতে নেই। তিনি জিয়াং স্যারের কাছে আছেন। হ্যাঁ। আমি তাকে দেখতে এসেছি। ঠিক আছে, আমার সাথে আসুন। এগুলো মিস তারা মারা যাওয়ার পর থেকে সাহেব খুব আঘাত পেয়েছেন। ঠিকমতো খাওয়া দাওয়া করেন না। তিনি মিস তারার সব ছবি বের করেছেন এবং বলেছেন যাতে সব সময় দেখতে পান। বেঁচে থাকতে ভালো করে যত্ন নেননি, চোখের সামনে থাকতেও দেখেননি। মরে গেলে স্মরণ করে কী লাভ? যাই হোক, বাবা বাগানে আছেন, আমি আপনাকে নিয়ে যাই। বাবা,
মিস চু এসেছেন। ঠিক আছে। নমস্কার চাচা, আমি চুলান। তারা জিয়াং চাচা, আপনি ভুল করছেন। আমি তারা দাস। তারা দাস পরিবারের মেয়ে। আমি তারা নই। হয়তো আমরা শুধু দেখতে কিছুটা একই রকম। আমার অসভ্যতা হয়েছে। মৃত মানুষ কিভাবে আবার বাঁচতে পারে? আমি বুড়ো হয়ে বোকা হয়ে গেছি। শুধু আমি ভাবিনি পৃথিবীতে এতটা মিল থাকতে পারে দুটি মানুষের, যেন একই ছাঁচে তৈরি। আমি বাবার কাছ থেকে শুনেছি আপনি সম্প্রতি বিছানায় শুয়ে আছেন। মনির রোগ। আর সেই আমার পৈতৃক সম্পত্তি নষ্ট করা ছেলের জন্য। আপনি আকাশকে বলছেন? জিয়াং স্যার, সেই প্রথমে আমার নিষেধ উপেক্ষা করে তারা এর সাথে বাগদান ভাঙতে চেয়েছিল। মেঘনাকে বিয়ে করো, ওই মহিলার জন্য। পাগল হয়ে গিয়েছিল। কিন্তু পরে আবার বলল বিয়ে করবে না। প্রতিদিন চেঁচিয়ে বলতো ওই তারা বেঁচে আছে, পাগলের মতো। কোম্পানির কাজ নিচের লোকদের হাতে ছেড়ে দিয়েছে। আমাদের জিয়াং পরিবারের ব্যবসা একেবারে ধসে গেছে। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট থমকে গেছে। এভাবে চলতে থাকলে আমাদের জিয়াং পরিবার দেউলিয়া হয়ে যাবে। আকাশ কি পাগল হয়ে গেছে? আমাকে খুঁজতে গিয়ে পারিবারিক ব্যবসারও খেয়াল রাখছে না। সে কি ব্যবসাকে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসে না? বাবা, খারাপ খবর। আকাশ সাহেব অজ্ঞান হয়ে গেছেন। তাড়াতাড়ি। বাছা, বাছা, তোর কি হয়েছে বাছা? মনে হচ্ছে রাজীব সেনের মাথার সমস্যা আবার হয়েছে। এবার দেখে আগের চেয়ে বেশি গুরুতর মনে হচ্ছে। তাড়াতাড়ি গাড়ি নিয়ে আয়। এখনই হাসপাতালে নিয়ে যাও। দেরি করলে সমস্যা হবে। ঠিক আছে। এটা কিভাবে হলো? বাছা, আমি কয়েক বছর আগে তার চিকিৎসা করেছিলাম। তার মাথা সমস্যা অনেক বছর দেখা যায়নি। কিভাবে হঠাৎ? স্যার, খারাপ খবর। বাড়ির সব গাড়ি নষ্ট হয়ে গেছে। কোনোটাই স্টার্ট হচ্ছে না। কি এই সময়ে এমন ঘটনা কিভাবে ঘটল? বাছা, তোর যদি কিছু হয় বাবা কিভাবে বাঁচবে? বাড়িতে কোনো ওষুধ মজুত আছে? আছে, কিন্তু চাইনিজ ওষুধের মিশ্রণ আমরা জানি না। আমাকে নিয়ে চলো। ঠিক আছে, আমার সাথে এসো। বাছা, তাড়াতাড়ি তাকে খাওয়াও। বেটা তাড়াতাড়ি ওষুধ খাও। কাকা, আমার মনে হচ্ছে রাজীব সেনের অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। ওষুধ তার উপসর্গ কমাতে সাহায্য করবে। আরে বেটা, তুমি অবশেষে জেগে উঠেছ। আমার আরও কাজ আছে, আমি এখন যাই। তুমি ওকে ভালো করে দেখাশোনা করো। তারা, আমি জানতাম যে তুমি। রাজীব সেন, আপনি কি করছেন? ছাড়ো। আমি বলেছি আমি তারা দাস, আমি কোনো তারা নই। তারা, তুমি আমাকে বোকা বানাতে পারবে না। সেবার আমার মাথার রোগ হয়েছিল, তোমার ওষুধ খেয়েই সেরে গিয়েছিল। এই পৃথিবীতে তুমি ছাড়া কেউ এই ওষুধ বানাতে পারে না। আমি জানতাম তুমি ফিরে এসেছো। আমি জানতাম তুমি আমার পাশে আছো। তুমি তো মিথ্যে অসুস্থতা দেখিয়েছ। তোমরা সবাই মিলে আমাকে বোকা বানিয়েছ। আরে তারা, বাবাকে দোষ দিও না যে তোমাকে বোকা বানিয়েছে। রাজীব তোমার জন্য পাগল হয়ে গেছে। আমাদেরও কোনো উপায় ছিল না, তাই এই নাটকটা সাজিয়েছি। সত্যি দারুণ কৌশল। রাজীব স্যার, নিজের লক্ষ্য পূরণের জন্য নিজের বাবাকেও ব্যবহার করছো। ছোট্ট ট্যাং, তুমি আমার সাথে একটু বেড়াতে এসো। তারা, ফিরে এসো। আমরা আবার বিয়ের অনুষ্ঠান করব। আমি এখনো তোমার বাগদত্তা। বাগদত্তা? তুমি কি তার যোগ্য? সেই মানুষটি যে অন্য মেয়ের জন্য আমার মৃত্যু উপেক্ষা করেছিল, সে কি বাগদত্তা? সেই মানুষটি যে আমার ছবি ভেঙে দিয়েছিল, আমাকে বাড়ি থেকে পুরোপুরি মুছে দিয়েছিল, সে কি বাগদত্তা? তোমার মতো মানুষ আমার বাগদত্তা হওয়ার যোগ্য নয়।
তারা আমি ভুল করেছি, আমি অন্ধ ও বধির ছিলাম। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আমাকে একটি সুযোগ দাও, আমরা আবার শুরু করি, ঠিক আছে? ঠিক আছে। তারা, তুমি রাজি হয়েছ। তুমি আবার শুরু করতে চাও? ঠিক আছে। তাহলে তুমিও একবার মরো। তুমিও সেই স্বাদ নাও। ভয়, হতাশা, একাকিত্বের স্বাদ। যদি তুমি এই সব শেষ করে ফেলো এবং যদি বেঁচে থাকতে পারো, তাহলে এসে আমাকে আবার শুরু করার কথা বলো। কি সাহস নেই? আমার কাজ আছে, তাই আমি যাচ্ছি। রাজীব সেন। আমি তোমার জন্য মরতে রাজি। অমিত, তুমি আকাশের কাকাকে দেখে এসেছিল? হ্যাঁ। জয়া সিংহ, তুমি আমাকে চেনো? তুমি সত্যিই তারা। তুমি কি করতে চাও? জয়া সিংহ, তুমি কি করছো? তুমি এদিকে এসো না। কেন তারা? কেন তুমি মরো না? কেন তুমি দখল করতে চাও আকাশের স্ত্রীর পথ? কেন তুমি এখনো ভূতের মতো আছো, যাতে আকাশ তোমাকে ছাড়া থাকতে থাকতে পারে না? তুমি ওকে স্পর্শ করো না, তুমি যে কোনো শর্ত চাও, আমি সব মেনে নেব। তুমি আমাকে ঠকাবে না। জয়া সিংহ, তুমি শান্ত হও। তুমি যদি আকাশকে চাও, তাহলে নিজেই যাও। আমি তোমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার কথা কখনো ভাবিনি। আমি তোমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইনি। আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চাওনি? তুমি কি মনে করো আমি তোমার কথা বিশ্বাস করব? আমি তোমাকে বলছি, যতদিন তুমি বেঁচে থাকো, আকাশের মনে কখনোই আমার জন্য জায়গা থাকবে না। কখনোই না। যেহেতু একবার মরলে তোমার চরিতার্থ হয় না, তাহলে আমি তোমাকে আবার মরতে দেব। তুমি তারা দাস, তুই একটা দুশ্চরিত্রা। কেন সবসময় কেউ না কেউ তো তোকে সাহায্য করে? কেন তুই মরিস না? শুনে রাখ, আমি তোকে ছাড়বো না। ভূত হয়েও আমি তোকে ছাড়বো না। আমি তোকে ছাড়বো না। ওকে নিয়ে যাও মানসিক হাসপাতালে। সেখানে হাসপাতালে ডিরেক্টরকে বলো ওকে বন্দি করে রাখতে। ওকে সবচেয়ে গুরুতর অসুস্থ এবং সবচেয়ে আক্রমণাত্মক রোগীর সাথে একই ঘরে রাখো। দেখি তো ও আর এত সাহস করে কি না। না, আমাকে মানসিক হাসপাতালে পাঠিও না। তারা দাস, আমি ভুল করেছি। আমি ভুল করেছি, নিয়ে যাও। আমাকে পাঠিও না। তারা দাস, আমি ভুল করেছি। তারামণি, তোকে ভয় পাইনি তো? অমিত, চল বাড়ি যাই। হ্যাঁ, বাড়ি যাই। আকাশ, আজকের ঘটনা আমি এভাবে ছাড়বো না। এরপর যদি তুই আবার আসিস আমার বান্ধবীকে বিরক্ত করতে, ওর সামান্যতম ক্ষতি করিস, তাহলে আমি তোমাদের জিয়ান পরিবারের সাথে সর্বনাশ করতে দ্বিধা করব না। চলো। ছেলে, কিছু মানুষ, কিছু ঘটনা। সারা জীবন যদি একবার হাতছাড়া হয়, তবে সেটা হাতছাড়াই থেকে যায়। এত বাতাস, আবার কাঁধ খোলা জামা পরেছো। ঠান্ডা লাগলে কি হবে? সর্দি লেগে যেও না। আমার যদি সর্দি লাগে, তাহলে তুমি আমার ওষুধ বানিয়ে দেবে। আমাকে ছেড়ে কোথাও যাবে না। ঠিকই, কাজে লাগবে তোমার ছোট লুয়ের দায়িত্ব তো। ওষুধ বানানো কোনো সমস্যা নেই, যতক্ষণ আমার বউ খুশি। হ্যাঁ, মেঘনা সে পাগল হয়ে গেছে। পাগল?
মানসিক হাসপাতালে রাখা হয়েছে, পাগল না হওয়াটাই কঠিন। শুনেছি সে এখন প্রতিদিন মুখে মুখে বলছে, আমি রাজীব সেনের স্ত্রী, তোমরা সবাই আমার রাজীব সেনকে কেড়ে নিতে এসেছ। তার বাবা মাও তাকে লজ্জা মনে করে আর তাকে দেখতে চায় না। যেমন কর্ম তেমন ফল। আজকের এই অবস্থা তার নিজেরই করা, এটা তার নিজের পছন্দ। ঠিক আছে, আমরা সেই দুঃখের কথা ভাববো না। হ্যাঁ, আমাদের বিয়ে কেমন প্রস্তুতি চলছে, কোনো আইডিয়া আছে? আপনার মতো সর্বশক্তিমান লু বস থাকতে আমি শুধু নিশ্চিন্তে নববধূ হতে পারি। ঠিক আছে, আপনি নিশ্চিন্ত থাকুন। এবার আমি নিশ্চিত করব আপনি হবেন এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী নববধূ।